গুড ইভিনিং। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আমি দোয়েল দাশগুপ্ত আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামের আমাদের দ্বিতীয় দিন। গতকালের মতো আজও আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকের এই লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামে আলোচনা শুনব। আলোচনা শুরু করার আগে রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টারের মূল কাজ কি সেটা নিয়ে আমি আপনাদের দু চার কথা একটু বলে নিই। রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টার একটি মূলত নন প্রফিট অর্গানাইজেশন। এটির মূল উদ্দেশ্য হল মার্জিনালাইজড এবং আন্ডার প্রিভিলেজড মানুষদের, বিশেষত মহিলা এবং শিশুদের এম্পাওয়ার করা। তবে শুধুমাত্র এম্পাওয়ারমেন্ট নয়, আমাদের আরো মূল উদ্দেশ্য যেগুলো আছে বা আমাদের যেটা ভিশন সেটা হলো হোলিস্টিক কমিউনিটি ডেভেলপমেন্ট থ্রু নিউট্রিশনাল সার্ভিসেস টু দ্য আন্ডার প্রিভিলেজড উইমেন, চিলড্রেন অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যান্ড নেসেসারি স্কিল ডেভেলপমেন্ট থ্রু ট্রেনিং অন হেলথ অ্যান্ড হাইজিন। এছাড়াও আমাদের আদার্স যে অবজেক্টিভসগুলো আছে সেগুলো মূলত অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অন ডিফারেন্ট হেলথ ইস্যুস লাইক ম্যাটার্নাল হেলথ, ম্যাটার্নাল কেয়ার, সেফ প্রেগনেন্সি, ক্যান্সার অ্যাওয়ারনেস, সেক্সুয়াল হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ, awareness of drug abuse and alcohol, nutritional awareness, etc. রুবি মূলত একটি নতুন প্রতিষ্ঠিত অর্গানাইজেশন। এই রুবি সোসাইটি অ্যান্ড রিসার্চ সেন্টারে মেম্বারদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষজন রয়েছেন। এখানে আমরা যেমন কলেজের প্রিন্সিপালকে পেয়েছি, তেমনি আছেন কলেজের প্রফেসর, নার্স, রিসার্চ স্কলার, গভর্নমেন্ট অফিসিয়ালস, এনজিও প্রফেশনালস, স্টুডেন্ট এবং হোম মেকার। এবং আমাদের মেডিকেল অ্যাডভাইজার হিসেবে আমরা ডাক্তারদের পেয়েছি। একই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আমরা অন্যান্য পেশার স্পেশালিস্টদেরকেও পেয়েছি। আজকে আমাদের এই যে লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর মূল উদ্দেশ্যই কিন্তু ক্যান্সার সম্বন্ধে মানুষকে সচেতন করা। আমরা সবাই জানি যে অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তবে রুবি সোসাইটির উদ্দেশ্য শুধুমাত্র অক্টোবর নয়, প্রত্যেকটা মাস যেন ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হয়ে ওঠে। আর মানুষ বললাম কারণ শুধুমাত্র মহিলা নয়, পুরুষেরাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। তো আমরা যেটা জানি, সবাই আমরা এখন জেনে গেছি যে যদি আর্লি ডিটেক্ট হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় সম্ভব। আমি আজকে আর বেশি কথা বলবো না, প্রত্যেকেই অপেক্ষা করে আছেন আমাদের স্পিকারকে শোনার জন্য। এবং তাছাড়াও আজকে আমরা আমাদের মধ্যে চিফ গেস্ট হিসেবে প্রফেসর অরূপ রতন বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেছি। প্রফেসর বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। আমি রুবি সোসাইটির পক্ষ থেকে স্যারকে অনুরোধ করব আজকে আমাদের এই লাইভ অ্যাওয়ারনেস প্রোগ্রামে স্যার যদি দু চার কথা বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দোয়েল। দোয়েলই বলছি, হ্যাঁ ডক্টর দাশগুপ্ত বলা উচিত। এনিওয়ে, ছাত্রী একদম দোয়েল। হ্যাঁ, তো আসলে তোমরাও অনেক কষ্ট করে ডক্টরেট ডিগ্রি পেয়েছো, সেটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমাদের ছাত্রছাত্রীরা যখন ডক্টরেট পায়, ডিগ্রি পায়, আমরা যতটুকু পারি আমরা সাহায্য করি। আমাদের ভেতরে সত্যি খুব আনন্দ হয় যে আমাদের ছাত্রছাত্রীরা ডক্টরেট করার পরে আমাদের প্রফেশনে যুক্ত, সেটাও একটা বিশাল বড় স্পিসিস আমাদের পাওনা আর কি।
যে আমরা যেরকম ছাত্রছাত্রীদের বকি তোমরাও বকো, ছাত্রছাত্রীদের অন্তঃপ্রাণ থাকে সেরকমও তোমাদেরও আছে। তো আমি চিফ গেস্ট টেস্ট নই, আমি ব্যাপারটা যেটা বলতে চাইছি, আমি হচ্ছি একেবারে, এখনো হয়তো জানবে যে আমি যে কোনো ওয়েবিনারে আমি বলতে ভালোবাসি আই এম দ্য স্টুডেন্ট অফ অ্যানথ্রোপোলজি। আর সিরিয়াসলি আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে টিচিং ইজ দ্য রয়্যাল রোড অফ লার্নিং। সুতরাং আমি সবসময় চেষ্টা করি জানবার বোঝবার। আর আজকে যে বলবে অভিষিক্তা, সে অনেক দিন ধরেই আমরা একসঙ্গে কাজ করেছি, এবং অভিষিক্তার টপিকটাও খুব ইন্টারেস্টিং, যে ও বলবে ইকুয়ালিটি ইন দ্য সেক্স। সেক্স তুমিও যেটা বললে যে ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, তো এইটা আমার একটু জানার ইচ্ছে রইলো। নিশ্চয়ই অভিষিক্তা বলবে সেটা, যেটা ইকুয়ালিটি না ইকুইটি, অর্থাৎ কিনা তুমি যদি বলো ব্রেস্ট ক্যান্সার, সেক্ষেত্রে তো আর ইকুয়ালিটি অফ দ্য মেল ফিমেল নেই, ব্রেস্টের ডেভেলপমেন্ট অ্যান্ড আদার কাইন্ড অফ থিংস। তো আমি এটা যে একটু আগ্রহের সঙ্গে রইলাম, কারণ অভিষিক্তা ডক্টরেট করেছে অনেকদিন হলো, এখন নিশ্চয়ই এই সম্পর্কে আরো পড়াশোনা করে, সুতরাং ওর কাছ থেকে আরেকটু এনলাইটেড হওয়ার জন্য যে আরো কতটা এনলাইটমেন্ট আমাদের এর মধ্যে অনেকটাই এগিয়ে গেছে পৃথিবী, যে ব্রেস্ট ক্যান্সারের জন্য যেমন জেনেটিক্স ইম্পর্টেন্ট, এপিজেনেটিক্স সম্পর্কে আমাদের কিছু কিছু করে জ্ঞান হচ্ছে, তো সেইগুলো সম্পর্কে আমার একটু শোনার রইলো। সুতরাং আমি আর সময় নষ্ট করছি না, নষ্ট বলবো না, আমি শুনবার জন্য আগ্রহী রইলাম। বলার শেষে যদি কিছু অবজারভেশন থাকে তাহলে অবশ্যই আমি আরেকটু অবজারভেশনের দিকে নিশ্চয়ই যাব। তো অল দ্য বেস্ট টু এভরিবডি, রুবি সোসাইটি, এভরিওয়ান হু আর রিলেটেড উইথ দিস, অ্যাসোসিয়েটেড উইথ দিস ওয়ান। আর আমি খুব সুন্দর, আমাকে এটা সম্পর্কে সৌমি খানিকটা পাঠিয়েছে, এবং দেখলাম ডিসেম্বরে একটা হেলথ ক্যাম্প করার কথা আছে, মানে এরকম একটা আমি ওর লেখার মধ্যে পেয়েছি। সুতরাং উই আর অলসো, মানে আমি বলতে পারি যে আমাদের ডিপার্টমেন্টে আমরাও এরকম করে থাকি, বিভিন্ন জায়গায় ফিল্ড ওয়ার্কে যাই। হেলথ মানে আমাদের ক্ষেত্রে দু রকমের থাকে, আমরা হেলথের ভ্যারিয়েশনটা একটু বোঝার চেষ্টা করি, এবং তার সঙ্গে বিভিন্ন পপুলেশনের ক্ষেত্রে হেলথের ডেটা গুলো নিলে আমাদের ভালো লাগে, ভ্যারিয়েশন গুলো আমরা একটু বুঝতে পারি। আমরা একটু চেষ্টা করি যে হেলথ তো একটা বড় শব্দ, সেই শব্দটাকে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি, মানে স্বাস্থ্য বলতে তার শুধু আমার শরীর কতটা ফিট হয়ে রয়েছে সেটা স্বাস্থ্য নয়। এর অনেক মজার গল্পও আছে, সেগুলো কোনো সময় নিজেদের মধ্যে কথা হলে নিশ্চয়ই বলবো যে কে কিভাবে স্বাস্থ্যটাকে বোঝার চেষ্টা করে। তো আমি আর বাড়াচ্ছি না কথা, আমি অভিষিক্তাকে বলবো, অভিষিক্তা শুরু করো। বেস্ট উইশেস টু এভরিবডি এন্ড স্পেশাল বেস্ট উইশেস টু ডক্টর অভিষিক্তা ঘোষ রায়, স্পেশাল বেস্ট উইশেস। ওকে। আমি প্রফেসর অরূপ রতন বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই রুবি সোসাইটির পক্ষ থেকে আমাদের মধ্যে থাকার জন্য। আমি এখন দেবশ্রী দাসকে অনুরোধ করব আমাদের স্পিকার ডক্টর ঘোষ রয়কে ইন্ট্রোডিউস করানোর জন্য। ওভার টু দেবশ্রী দাস। Thank you, Dwelly. Thank you, sir. Good evening, everyone. And I'm honored and lucky to have the opportunity to introduce today's eminent speaker. I express my sincere gratitude to both the speakers for this event who dignify this program with their presence. And to introduce herself, Dr. Abhishikta Ghosh is an anthropologist with Anthropological Survey of India, a premier research institute under Ministry of Culture, Government of India. Having obtained her Masters of Science in Anthropology from the University of Calcutta with National Merit Scholarship. She continued her research with the prestigious Junior Research Fellowship offered by Ministry of Culture and was awarded PhD degree by University of Calcutta for her research on breast cancer, the first of its kind from West Bengal, India. She has long-term research experience in cancer genetics. Her extensive research interests include breast cancer of female and male respectively. She focused on how environment interacts with genetic variants to influence the susceptibility to hormonal cancers. Dr. Ghosh has contributed to Gene Bank, NCBI, with novel mutations having disease associations. Her laboratory work intends primarily on the discovery and characterization of genetic biological markers to assess disease susceptibility in human cancer.
She holds membership in editorial boards of many reputed journals, and recently she was awarded the Best Paper Award at Bali, Indonesia, and received Young Researcher Award by Indian Science Congress, India. Thank you, ma'am. And as the lecture continues, I request all the viewers, please post your questions in the comment section in Facebook link, and go ahead, ma'am. Thank you. Thank you so much. Firstly, I would like to thank the organization RUBI, which is still a budding organization, but I feel the vision what RUBI holds for to work with for the underprivileged. Though I don't consider women to be underprivileged in any sense. Recently, when there was a webinar conducted by Anthropological Survey of India on Mahatma Gandhi on this 2nd of October, there also, when we were asked to speak on Gandhi policies and principles, I also spoke that women are being considered to be underprivileged, weaker section. But I personally don't feel that women are weak in any sense, because a woman gives birth to a baby, and the process is the most toughest process that a human being uh, ever goes through. And during the delivery of a baby, the pain what a woman goes through, in any sense, a man can never feel that pain or can never think of bearing that pain. And it is said to be equivalent to cracking off more than the 15 to 20 bones. So I don't feel so in that respect, or in some other respects, I don't feel when a woman is taking care of a family as a whole, or bringing up of a child and everything, she is in no sense weaker physically, mentally, in no ways. So, though Ruby has taken a very good initiative to work on, still, because our society is still the same, we have not uplifted our mentalities to the day. So, we should all work together and help those who want to grow up, those who want to come forward. We should all help. And I wish Ruby Society all the best. And yeah, thank you so much, Dr. Dasgupta and Devoshri, for giving a so beautiful introduction of me. And I would like to correct, at the end you have said that I have received this Young Researcher Award from Indian Science Congress. No, it's not Indian Science Congress, it is INSC, Institute of Scholars India. So and thank you so much. And I am very lucky and I'm privileged to have my supervisor, my guide, my teacher, Professor Arupratam Bandyopadhyay, today sharing the same platform. And so with this, I would like to begin with, without wasting any time, I would like to begin with my deliberation. And at the outset, I would like to say that because today's this live awareness session, or the program which is being conducted by Ruby Society, is to aware all the people. So me, myself, and Arup sir, we have worked together since I think 2008, and we have started with this project on breast cancer, and we majorly tried to find out the molecular aspects, the molecular genetics underlying, and the causes underlying that is related to breast cancer. And in that way, we also try to find out what are the other factors, like lifestyle factors, reproductive factors, environmental factors, what can be the other factors which can promote this breast cancer disease. And finally, when we were on the verge of, and in the meantime, I completed my doctoral degree with this same project. And on the way, we find that no, it is not a disease that is related, or only confined to a single gender or sex. Now the males are also very vulnerable for this disease. But the main thing is, for any disease, the awareness is very less. Though all over the world, people know that breast cancer is the most common disease, still there are some factors, there are some points which still lacks awareness. And in India, and especially in Bengal, where the rural part plays a very important role,
awareness is still lacking. That is the reason we have a huge number of this frequencies rise in breast cancer disease. So through today's deliberation, and another most important thing is, sir has already mentioned that health doesn't mean always the biological factors or your symptomatic or clinical factors. Along with health, we will have one more important thing, that is mental health. Health is not only physical health, but the mental health. And for breast cancer and any kind of cancers, mental health, it plays a very important role. And how it is linked, I will try to make a very close understanding, though today I will not be talking much of molecular genetics, because it requires some kind of subjective awareness, and it requires some technical trainings to understand it. I will touch it, but I will not go in deep about this molecular genetics section. I will try to make a very lucid understanding of what the disease is and how you can be aware of it and how you can prevent it. Because as an anthropologist, we are not into the diagnostic part, we are into the prognostic part. We, as an anthropologist, will try that a population, an individual, will not aggravate towards having the disease, and to find out some factors which can prevent having the disease. So let's start. Before starting, I will try to be speaking in both the languages, English and Bengali, so that it will be more approachable to everyone. And let's start. Before starting, I would like to share my presentation once. I hope it is visible. Is it visible? Yes, it is visible. Kindly continue. Okay. Thank you. So, as you can all see, that breast cancer, I have mentioned the topic. So let me talk in a very casual way. তো আজকে যেটা আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি, আমরা সবাই জানি যে ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এমন একটা ডিজিজ যেটা ভীষণভাবে বেড়ে গেছে আমাদের পৃথিবী, ইন্ডিয়া, বেঙ্গল সব জায়গায়, এবং এটা এমনই একটা ডিজিজ যেখানে সার্ভাইভাল রেটটাও প্রচন্ড ভালো। মানে যদি কারোর খুব আর্লি স্টেজে ডিটেক্টেড হয়ে যায় কেউ, সেখানে তার সার্ভাইভালের চান্সটা বা ট্রিটমেন্টটা যদি ঠিকঠাক প্রপারভাবে হয়, তার বেঁচে থাকার সম্ভাবনাটা অনেক দিন অবধি প্রলং হতে পারে। কিন্তু সেভাবে দেখতে গেলে আমরা অনেকেই এই কথাটা জানি না যে ব্রেস্ট ক্যান্সার ছেলেদেরও হতে পারে। ইভেন অনেক এডুকেটেড এবং অনেক উঁচু প্রফেশনাল পোস্টে কাজ করা লোকেদেরও যখন আমরা গিয়ে অ্যাপ্রোচ করেছি বা জিজ্ঞেস করেছি আমাদের কাজের সূত্রে বা রিসার্চের সূত্রে, তাও হঠাৎ করে চমকে গেছে। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার ছেলেদেরও হতে পারে, এটা তাদের কাছে একটা বিস্ময়। দে ফিল সারপ্রাইজ টু নো, বিকজ ছোটবেলার থেকে আমরা এটাই শুনে আসছি, ব্রেস্ট ক্যান্সার মানে এমন একটা ডিজিজ যেখানে there is involvement of breast, মানে this is a female disease. কিন্তু আজকে অনেকটাই আমাদের মেল ব্রেস্ট ক্যান্সারের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। এই সচেতনতার অভাবে হয়তো আজকে আমরা এতগুলো পেশেন্ট বা এতগুলো পেশেন্টকে আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দিতে পারি না, কারণ তারা প্রপার টাইমে এসে পৌঁছায় না। তো আমি চেষ্টা করবো একটুখানি বলার বা বোঝানোর যে কি কি জিনিস দেখলে বা বুঝলে আপনাদের সঙ্গে সঙ্গে মেডিকেল প্র্যাকটিশনারের হেল্প নেওয়া উচিত এবং নিজেদেরকে সুস্থ একটা স্বাভাবিক জীবনের জন্য কিভাবে এগিয়ে আসা উচিত। তো ফার্স্টলি আমরা সবাই জানি যে অক্টোবর মাসকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলা হয়, এবং ইট ইজ অলসো কল্ড অ্যাজ পিঙ্ক অক্টোবর। ওকে, যেখানেই আপনি যান, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, যেখানেই যান, সেই সব জায়গাতে একটা পিঙ্ক রিবন আমরা দেখতে পাই, এবং এভরিওয়্যার দ্য ব্যানার্স অফ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস। হঠাৎ করে এই অক্টোবর মাসটাকেই চুজ করা হলো কেন,
বা পিঙ্ক রিবনেরই তো সিগনিফিকেন্স কি ছিল এটা একটুখানি আমি বলতে চাই, এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। তো 1985-এ, in the year 1985 কি হয়েছিল, there was a partnership between American Cancer Society, কারণ American Cancer Society is known to be one of the oldest cancer societies that work to aware people about any kind of cancer. তো আমেরিকান ক্যান্সার সোসাইটি আর একটা ফিজিক্যাল একটা ফার্মাসিউটিক্যাল ডিভিশন অফ ইম্পিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এরা দুজনেই একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে আসে এবং 1985-এর অক্টোবর মাস থেকে এটা ডিসাইড করা হয় যে প্রত্যেক বছর অক্টোবরকে, পুরো অক্টোবরকে আমরা পিঙ্ক রিবন দিয়ে সারা মানে সব জায়গায়, যে যে জায়গায় পসিবল সব জায়গায় আমরা একটা অ্যাওয়ারনেসের জন্য পিঙ্ক রিবনটাকে আমরা একটা সিম্বল হিসেবে ইউজ করব এবং যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে একটা করে অ্যাওয়ারনেস ক্যাম্প করব, যাতে করে মানুষ সচেতন হয় যে এরকম একটা ডিজিজ থেকে কিভাবে বাঁচা যাবে। So Betty Ford was the wife of Gerald Ford, who was the 37th president of United States. She was a survivor. ওনার নিজেরই ব্রেস্ট ক্যান্সার হয়, উনি ওনার আর্লি ডিটেকশন হয়, তারপরে উনি সামহাউ ক্যান্সার সার্ভাইভ করেন এবং সেই সময় যখন জেরাল্ড ফোর্ড ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা অ্যান্ড বেটি ফোর্ড, দে বোথ টুক দিস ইনিশিয়েটিভ যে না, এবার এখন থেকে ইট শুড বি টেকেন ইনটু অ্যাওয়ারনেস, না হলে যদি আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা না আসে, দেন দেয়ার উইল বি আ টাইম দ্যাট এভরি অল্টারনেট ফিমেল উইল বি অ্যাফেক্টেড উইথ দিস ডিজিজ। তো এটা যাতে না হয় তখন থেকেই ওনারা এই অ্যাওয়ারনেসটা শুরু করে এবং আস্তে 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 সারা পৃথিবীতে এই অ্যাওয়ারনেসটা ছড়ানোর জন্য অক্টোবর মাসটাকে সিলেক্ট করা হয়। আর এখন আমরা সবাই জানি যে অক্টোবর মানেই ইটস দ্য অ্যাওয়ারনেস মান্থ ফর ব্রেস্ট ক্যান্সার এবং সব জায়গাতেই আমরা যেরকম রুবি সোসাইটিও করছে সেরকম যতগুলো মোটামুটি অর্গানাইজেশন আছে, দোজ হু ওয়ার্ক ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং, তারা চেষ্টা করে একটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প করার এবং কিছু সচেতনতা বাড়ানোর। তো এই পিঙ্ক রিবনটার সিগনিফিকেন্স কি ছিল? যখন একটা যুদ্ধের সময় চলছিল তখন একটা কেপটিভ, মানে একজন কেপটিভ, তার ওয়াইফ কেপটিভকে ওনাকে ইরানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আটকে রাখা হয় এবং তার ওয়াইফ এভরিডে আশা করতো যে আজকে হয়তো আমার হাজবেন্ডকে ছেড়ে দেওয়া হবে এবং সে ফিরে আসবে। এবং 1979-এ এই ঘটনাটা যখন ঘটে তখন ওনার ওয়াইফ একটা গান থেকে খুব ইন্সপায়ার্ড হয় যে ইয়েলো রিবন, যদি তুমি চতুর্দিকে মানে এক এক দিন যদি এক একটা করে ইয়েলো রিবন উইথ আ প্রেয়ার তুমি কোথাও একটা বেঁধে দাও তাহলে সেই আশা তোমার পূর্ণ হবে। তো উইথ দ্যাট শি স্টার্টেড টু টাই আ ইয়েলো রিবন। ওনার নাম ছিল পেনেলাইন। উনি ওনার কোর্ট ইয়ার্ডে, ওনার ওপেন ইয়ার্ডে, ওখানে যেগুলো যে গাছগুলো রাখা ছিল সেখানে উনি একটা একটা করে ইয়েলো রিবন বাঁধতে শুরু করলেন এবং সামহাউ আফটার ফিউ ডেজ ওনার হাজব্যান্ডকে ইরান থেকে রিলিজ করা হয় এবং উনি ফিরে আসেন। তখন থেকে এটা ডিসাইড হয় যে এনি কাইন্ড অফ রিবন, ইটস আ কালার, বাট এনি কাইন্ড অফ রিবন যদি উইথ আ হোপ অর উইথ আ উইশ কোথাও সেটাকে টাই করা হয় বা সেটাকে অ্যাওয়ারনেস হিসেবে ইউজ করা হয় তাহলে সেই উইশটা ফুলফিল হয়। তো তারপরে এইডস সোসাইটি, ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি, ওরাও আস্তে আস্তে ইয়েলো রিবন ইউজ করে অ্যান্ড আস্তে আস্তে এটা ঠিক করা হয় যে যেহেতু পিঙ্ক একটা টিপিক্যাল ফেমিনাইন কালার বলে আমরা জানি পিঙ্ক কালারটাকে, সেই জন্য যেহেতু ব্রেস্ট ক্যান্সার ইজ রিলেটেড টু দ্য ফিমেল ডিজিজ, তাই জন্য পিঙ্ক কালারটাকে সিলেক্ট করা হয় অ্যাজ আ কালার অফ দ্য রিবন অ্যান্ড তবে থেকেই ওই পিঙ্ক রিবনকে আমরা অ্যাজ আ সিম্বল ফর অ্যাওয়ারনেস অফ ব্রেস্ট ক্যান্সার ইউজ করা শুরু করা হয়। এটা একটা ভীষণ সুন্দর কোট যেখানে বলছে যে পিঙ্ক ইজ দ্য quintessential female color. Says Margaret Welch, the director of Color Association of the United States, the profile on pink is playful, life-affirming. Colorটা এত jovial, it's so interesting and it boosts in a human being the charm of having life. সেই জন্য পিঙ্ক কালারটাকে ইউজ করা শুরু করা হয়। And there are many studies so to its calming effect, its quieting effect, its lessening of stress. And the color, সবকটা কালারেরই বলা হয় একটা করে কোনো না কোনো একটা মেন্টাল মানে সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে। তো এই পিঙ্ক কালার বলে যে পিঙ্ক কালার যদি তুমি ইউজ করো চোখের সামনে দেখতে হলে তোমাকে স্ট্রেস রিলিজ করতে হেল্প করে। অ্যান্ড ইভেন when a person is
সাফারিং ফ্রম ক্যান্সার, অফকোর্স তার স্ট্রেস লেভেল কি আমরা হয়তো ভাবতেও পারি না যারা এটার মধ্যে দিয়ে যায়। নট অনলি দ্য ইন্ডিভিজুয়াল এফেক্টেড বাট তার পুরো ফ্যামিলি একটা মারাত্মক স্ট্রেস লেভেল, একটা সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে দিয়ে যায়। তো এই পিঙ্ক কালারটা নাকি তাদেরকে হেল্প করে স্ট্রেসটাকে রিলিজ করতে। And there is a pastel pink shade known to be health giving. That's why we have expressions like in the pink. You cannot say a bad thing about it. Pink is, in other words, everything cancer is notably not. মানে যখন একটা পিঙ্ক রিবন বাঁধা হবে, there is a hope that you will get cured within few days, and so you should always spread and you should always think of this color everywhere. তো যাই হোক, এটা একটা ব্রিফ হিস্ট্রি ছিল যেখানে আমরা why pink this ribbon being used in October month সেটা আমরা জানলাম as an awareness. So now let's come to the topic. আমরা এতক্ষণ ধরে ব্রেস্ট ক্যান্সার অনেক কিছু বলছি, তো আসলে ক্যান্সারটা কি? What actually is the disease? ক্যান্সার অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের দেহের প্রত্যেকটা অর্গান, তার সেলের একটা গ্রোথের একটা লিমিট আছে। ফর এক্সাম্পল আমি বলছি যে একটা চোখের একটা সেল ধরে নিই, আমি এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক ইট ইন আ ভেরি স্ট্রিংজেন্ট ম্যানার। তো চোখের একটা সেল দিনে 100 টাইমস গ্রো করবে বা 100টা সেল ডিভাইড করবে। তো 100টার জায়গায় যদি একটা 1 মিলিয়ন কিংবা কিছু থাউজেন্ড গ্রো করতে শুরু করে, সেটা অ্যাবনর্মাল হবে, সেটা নর্মাল কিছু নয়। তো সেরকমই যখন কোনো অর্গানে, কোনো সেল বা কোনো পার্ট অফ দ্য বডিতে সেল আউট অফ কন্ট্রোল গ্রো করা শুরু করে, সেই সিচুয়েশনটাকে আমরা বলি সেখানে একটা টিউমার ফর্ম করছে। এইবার সেই টিউমারটার কিছু ভাগ আছে যেখান থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে টিউমারের স্টেজ বা টিউমারের ধরন দেখে আমরা বুঝতে পারি টিউমারটা ক্যান্সারাস না নন ক্যান্সারাস। সেটা কি? সেটা হতে পারে একটা বিনাইন টিউমার মানে a টিউমার which is not a cancer, it's a normal টিউমার, মানে একটা মানুষের টিউমার হয়েছে, সেটা অপারেট করা হোক বা না করা হোক, এটা ক্যান্সারাস নয়। আরেকটা হচ্ছে ম্যালিগনেন্ট। আমরা সবসময় ক্যান্সার ওয়ার্ডটার সাথে ম্যালিগনেন্সি বা ম্যালিগনেন্ট ওয়ার্ডটা শুনে আসি। ম্যালিগনেন্ট মানে একটা টিউমার which is having cancerous cells, মানে যেটা যে সেলগুলো will divide uncontrollably and will be cancerous and will have some more health hazards. আরেকটা ফর্ম বা আরেকটা বলা হয় এটা একটা ফাইনাল স্টেজ যেখানে the cells grow into metastasis. মেটাস্টেসিস মানে এমন একটা জিনিস যেখানে, ফর এক্সাম্পল ধরে নিন ব্রেস্ট ক্যান্সার মেটাস্টেসিস হচ্ছে, তার মানে ক্যান্সারটার অরিজিন হবে ব্রেস্ট এবং সেটা লিভার কিংবা লাং কিংবা অন্য আদার পার্ট অফ দ্য বডিতে স্প্রেড করতে পারে। তার মানে মেটাস্টেসিস হচ্ছে এমন একটা ক্যান্সার যেখানে অরিজিন হবে একটা অর্গানে এবং তার স্প্রেডটা অন্যান্য জায়গায় চলে যাবে। যেমন একটা গাছের শেকড় অনেকটা ছড়িয়ে যায়, সেরকম ভাবে মেটাস্টেসিস ছড়াতে শুরু করে দেয়। তো এই 3 ধরনের টিউমার আমাদের বডিতে ফর্ম করতে পারে। যদি বিনাইন টিউমার হয় সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যদি ম্যালিগনেন্সি হয় তখন থেকেই আমাদের চিন্তাটা শুরু হয়। আমি যদিও বললাম যে বিনাইন টিউমার হলে চিন্তার কোনো কারণ নেই, তবুও এটা মেডিকেল হেল্পের সবসময় প্রয়োজন আছে, কারণ বিনাইন টিউমার যে কোনো মুহূর্তে ম্যালিগনেন্ট টিউমারে ফর্ম করতে পারে। তো এবার আমরা আসছি আস্তে আস্তে ব্রেস্ট ক্যান্সার কি। ব্রেস্ট ক্যান্সার আমরা ডান দিকে যে ছবিটা সেখানে দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার অফ দ্য ব্রেস্ট, তাতে আমাদের ডাক্টস থাকে, নিপলস থাকে, লোবিউলস থাকে, লোবস থাকে এবং এগুলো হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচারাল পার্টিশনস অফ আ ব্রেস্ট। এইবার যেই পোর্শন থেকে একটা সেল আনকন্ট্রোলেবলি গ্রো করা শুরু করে, সেই পোর্শন থেকে যখন সেই পোর্শনের ভিত্তিতে আমরা একটা ব্রেস্ট ক্যান্সারের টাইপকে ডিফাইন করি বা বলি। এবং দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, যেটা আমি আগেই যেটা বলেছি সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোনখান থেকে, কোন জায়গাটা থেকে, কোন পার্ট অফ দ্য ব্রেস্ট থেকে সেটা অরিজিনেট করছে এবং সেটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যদিও ডিফারেন্ট টাইপস অফ ব্রেস্ট ক্যান্সার আছে, তবুও এটা দেখা যায় যে জেনারেলি ব্রেস্ট ক্যান্সার স্টার্ট ফ্রম দ্য ডাক্টস, তাই তো? এবং সেটা কি করে, সেটা হচ্ছে যে মিল্ক ক্যারিং যে টিউবস গুলো থাকে সেখানে ভীষণভাবে এফেক্ট করে। এবং তার থেকে কি হয়, সেই নিপলস এর বাইরে কিছু আমরা সিমটমেটিক জিনিসপত্র আমরা লক্ষ্য করতে পারি, কিছু সিমটমস লক্ষ্য করা যায় যেখান থেকে একটা মানুষ আগে থেকেই সচেতন হতে পারে যে আই মাইট হ্যাভ দ্য ডিজিজ, সুতরাং আমার একটা মেডিকেল হেল্পের দরকার।
আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ব্রেস্ট ক্যান্সারে যেতে চাই। এটা যদি আমরা হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পাই যে আর্লি ইজিপশিয়ানসদের মধ্যে ফার্স্ট ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড হয় এবং তাদের মধ্যে সব থেকে বেশি ব্রেস্ট ক্যান্সার দেখা যায়, তো দেখা গেছিল আর। এবং তারপরে আমি একটা পয়েন্ট রেখেছি মেলাঙ্কলিয়া। মেলাঙ্কলিয়া মানে হচ্ছে ডিপ্রেশন, সেটব্যাক বা মন খারাপ, এইগুলো। ইনিশিয়ালি যখন ইজিপশিয়ানদের মধ্যে এই ব্রেস্ট ক্যান্সারটা ভীষণভাবে দেখা যাওয়া শুরু হয়, তখন এটা বলা হয় যে কারোর যদি ভীষণভাবে ডিপ্রেশন হয়, কোনো মহিলার যদি খুব ভীষণভাবে ডিপ্রেস থাকে, তার যদি খুব মন খারাপ থাকে এবং সেটা যদি প্রলং পিরিয়ডের জন্য হয়, তাহলে নাকি সেটা ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করতে হেল্প করে। কিন্তু পরবর্তীকালে এই থিওরিটাকে চেঞ্জ করা হয় বা এটাকে উল্টে বলা হয় যে না, মন খারাপ বা ডিপ্রেশন হলে ব্রেস্ট ক্যান্সার হয় না, কিন্তু কারোর যদি ব্রেস্ট ক্যান্সার হয় তাহলে দ্য পার্সন মাইট লিড টু মেলাঙ্কলিয়া। এবং মেলাঙ্কলিয়া বা ডিপ্রেশন বা স্যাডনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ক্যান বি লিঙ্ক টু দ্য ব্রেস্ট ক্যান্সার ডিজিজ। এবং যখনই কারোর ব্রেস্ট ক্যান্সার হতো তখন তাকে স্পেশাল ডায়েট রেকমেন্ড করা হতো। একটাই ট্রিটমেন্ট ছিল, ইনিশিয়ালি তাকে স্পেশাল ডায়েট দেওয়া হতো এবং সেই স্পেশাল ডায়েটটা খুবই নমিনাল খাওয়া দাওয়া দেওয়া হতো এবং সেটা তাদের ধারণা ছিল, যেটা এখন ইটস আ ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। এবং তখন তাদের এমন কিছু ডায়েট দেওয়া হতো যে ডায়েটগুলো কন্টেন্ট লো ফ্যাট, হ্যাঁ, বা ফ্যাট রিলিজ করতে হেল্প করে, এরকম কিছু স্পেশাল ডায়েট তাদের রেকমেন্ড করা হতো। এবং আমরা সবসময় জানি যে হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সবসময় শিখি বা জানি। সুতরাং যখনই আমরা মানে তখন থেকে আমরা যদি আমরা হিস্টোরিক্যাল কিছু টেক্সট পড়ি তখনই দেখতে পাবো যে তারা যখন ওবেসিটিকে কন্ট্রোল করার একটা মেজার নিয়েছিল, তখন নিশ্চয়ই ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য ডিজিজ। আর তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কটরি। হোয়াট ইজ কটরি? কটরি মানে হচ্ছে কেটে ফেলা। ডান দিকে যে ছবিটা আছে, দিস ইজ আ হিস্টোরিক্যাল পেইন্টিং ওয়্যার আ ডিজিজড ব্রেস্ট ক্যান্সার ফিমেল ওনার কটরি অফ দ্য ম্যামারি গ্ল্যান্ড করা হচ্ছে। এবং ডাক্তার যখন ডাকা হতো, তারা কিছুদিন ট্রিটমেন্ট করতো, স্পেশাল ডায়েট দিত, তাদের কিছু ওষুধপত্র যাই হোক সেগুলো দেওয়া হতো। তারপর ফাইনালি তাকে সভায়, মানে একটা ওপেন কোর্ট ইয়ার্ডে, সেখানে সবার সামনে ডেকে একটা বড় কাঁচি, ইউ ক্যান অল সি ফ্রম দ্য পিকচার, ওইটাকে যেটা আগের ভাষায় বলা হয় যে স্যানিটাইজ করা হতো, গরম জলে ভালো করে ধুয়ে তারপরে সেটা ইউজ করে ম্যামারি গ্ল্যান্ডটাকে পুরো কেটে ফেলা হতো। অ্যান্ড দ্য ইভেন্ট ইউজ টু টেক প্লেস ইন অ্যান ওপেন কোর্ট ইয়ার্ড। এবং সেটা এই জন্য করা হতো, তখন তারা বলতেন যে সেটাকে নাকি অ্যাওয়ারনেসের জন্য করা হতো যে কারোর যদি ব্রেস্ট ক্যান্সার হয়, এত বড় একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে, তো সুতরাং তোমরা আগে থেকে অ্যাওয়্যার হও, তোমরা আগে থেকে নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করো। বাট দিস ফ্যাক্ট যেটা যার সাথে হতো তার জন্য এটা একটা ভীষণ লজ্জার ব্যাপার। ইট ওয়াজ রিলেটেড টু শেম। তাই জন্য ওই মহিলার কি হতো, দ্য ফিমেল হু হ্যাড দ্যাট ডিজিজ, শি ইউজ টু আন্ডারগো ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন। সেই জন্যই বলা হয় যে melancholia was one of the most and the chief factors related to breast cancer, because as we all know, female breast is the most significant part of our body, not only for beautification but also an organ which is related to her reproductive health also. সুতরাং একটা মহিলার ব্রেস্ট বা দ্য পার্ট অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য বডি, সেটা যদি এক্সপোজড হয় বা সেটা যদি কেটে ফেলা হয়, দ্য পেইন অর দ্য ডিপ্রেশন দ্যাট আ পারসন ক্যান গো থ্রু, সেটা তাদেরকে মেলাঙ্কলিয়া বা ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেত। এবং এই সুন্দর একটা ছবি এটাকে পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরা হয়েছিল, which is still used among the breast cancer practitioners for creating awareness. তো এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের মেইন কারণগুলোতে যাই, তাহলে এটা জানতে পারি যে ব্রেস্ট ক্যান্সার ইজ নট এ ডিজিজ বাট অ্যাগ্লোমারেশন অফ ডিজিজেস। নট অনলি ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সারকে বলা হয় যে একটা সিঙ্গেল ডিজিজ নয়, অনেক কটা ডিজিজ মিলে নাকি ক্যান্সার হয়। আর ব্রেস্ট ক্যান্সারও একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে একটা ডিজিজ যার একটা সিঙ্গেল কারণ থাকে না, বহু কারণের জন্য এই ব্রেস্ট ক্যান্সার হতে পারে।
আর এটাকে বলা হয় যে মোস্ট কমন ফর্ম অফ ক্যান্সার অ্যামং উইমেন। মানে গ্লোবালি যদি দেখা যায়, গ্লোবালি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সব থেকে কমন ক্যান্সার মহিলাদের মধ্যে, এবং ফিমেল ডেথের জন্য সব থেকে রেসপন্সিবল ফ্যাক্টর। তারপরের পয়েন্টই হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও অফ ফিমেল ইজ টু মেল। তাতে আমরা দেখতে পাই, বিভিন্ন রিসার্চ কন্ডাক্ট করে দেখা গেছে ফ্রিকোয়েন্সিতে, যে 100টা মহিলা যদি এফেক্টেড হয় উইথ দিস ডিজিজ, তাহলে দের ইজ এ চান্স দ্যাট ওয়ান মেল উইল গেট এফেক্টেড। অ্যান্ড আমি আগেও বলেছি যে এটাতে কি হয়, সেলস অ্যাবনর্মালি মাল্টিপ্লাই করে, আর যেটার কারণে কি হচ্ছে, তার বায়োলজিক্যাল কিছু চেঞ্জেস দেখা যায় এবং তার স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস দেখা যায়, যেখান থেকে ক্লিনিক্যাল ডিটেকশন হতে পারে এবং তারপরে মেডিকেল প্র্যাকটিশনাররা তাদের ট্রিটমেন্ট শুরু করছে। তো হোয়াট আর দ্য সিমটমস, কি কি সিমটমস হলে বা কি কি সিমটমস থাকলে কেউ অ্যাওয়্যার হতে পারে যে তার এই ডিজিজটা হলেও হতে পারে। ডিসচার্জ ফ্রম নিপল, ডিসচার্জ ফ্রম নিপল, নট অনলি discharge from nipple can happen when a person is pregnant, when a person is going through severe estrogen related diseases, or has given birth to a baby, or is lactating, whatever. কিন্তু যদি কোনো abnormal discharge হয় যেখানে কোনো বাকি কোনো ফ্যাক্টরস নেই, মানে একটা মানুষ প্রেগনেন্টও নয়, তার is not lactating, is not having any estrogen or any hormonal problems, তাহলে যদি তার ডিসচার্জ হয় তখন সে অ্যাওয়্যার হতে পারে। চেঞ্জ ইন সাইজ অ্যান্ড শেপ অফ দ্য ব্রেস্ট, মানে দো আমাদের কখনোই কোনো দুটো সিমিলার অর্গান সেম শেপ এবং সাইজে হয় না, তবুও দেয়ার ইজ আ সিমিলারিটি, কিন্তু যদি একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ দেখা যায় সাইজ অ্যান্ড শেপে, তাহলে সেটা একটা সচেতনতার কারণ হতে পারে। there can be persistent tenderness, হালকা একটা পেন, কনসিস্টেন্ট একটা হালকা পেন, একটা পেন ইন দ্য নিপল, টাচ করলে কিংবা কোনো জামা কাপড়ও যদি ছোঁয়া লাগে তাহলে একটা অস্বাভাবিক পেন হচ্ছে। swelling or mass in the lymph nodes, আমরা হাত দিয়ে আমাদের অনেক সচেতনতা প্রোগ্রামের মধ্যে দেখানো হয় ব্রেস্ট সেলফ এক্সাম, তো ওখানে যদি আমরা ফিল করার চেষ্টা করি, যদি কোনো লাম্প হাতেই বুঝতে পারি, তখন আমাদের ইমিডিয়েট মেডিকেল ডক্টরের কাছে যাওয়া উচিত। ইনভার্টেড অর স্কেলি নিপলস, নিপলের চারপাশে যদি চামড়া ধরনের কিছু বা দের ইজ ইরিটেশন লক্ষ্য করা যায়। আর আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অনেকেই বলে যে লাম্প বুঝতে পারিনি, কিন্তু ব্রেস্ট টিস্যু সো সফট টিস্যু, আর এটা একটা খুব সফট জায়গা, সেখানে যদি ভালো করে এক্সামিন করা হয়, সেলফ এক্সামিনেশন করা হয়, একটা লাম্প যতই ছোট হোক না কেন সেটা হাত দিয়ে ফিল করলে বোঝা যাওয়ার কথা। তারপরে there can be swelling of the breast, হঠাৎ করে একটা ফুলে ওঠা বা ব্যথা, and continue একটা ইচিং, কোনো কারণে, কোনো স্কিন প্রবলেম নেই, কোনো স্কিন ডিজিজ নেই, কিছু নেই, কিন্তু একটা ইচিং ইস্যুস আছে, সেখানে আমরা বুঝতে পারি বা সেখানে একটা সচেতনতার জায়গা তৈরি হওয়া উচিত যে ইট মাইট লিড টু সাম প্রবলেম। তো এই ফ্রিকোয়েন্সিটা it was conducted during the year 2018-19, it is being conducted by National Cancer Registry. এখানে in this chart you can see that when both the sexes, male and female, is considered, liver cancer is the most prevalent cancer. সব থেকে বেশি যদি ক্যান্সার দেখা যায়, that is a female, that is a liver cancer. But when we consider only females, it is seen that breast cancer has the highest frequency, যেটা এখানে দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি গ্রাফিং করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলাকে নিয়ে, সেখানে সব ধরনের ক্যান্সারকে ইনক্লুড করা হয়েছিল, অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট ব্রেস্ট ক্যান্সারের তো সব থেকে হাই ফ্রিকোয়েন্সি আছেই, আর কলকাতা রিপোর্টেড দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি অফ ব্রেস্ট ক্যান্সার। কিন্তু এইটা নিয়ে আমার একটুখানি বলার আছে, বিকজ কলকাতা হ্যাজ দ্য মেজর নাম্বার অফ ক্যান্সার রেফারেল সেন্টার্স, সেই জন্য সব আশেপাশের যে কটা জেলা আছে সেখানে কারোর যদি কোনো ব্রেস্ট ক্যান্সার রিলেটেড কোনো প্রবলেম হয়, তারা সঙ্গে সঙ্গে এসে কলকাতাতেই তাদের রেফারেল সেন্টারগুলোতে রিপোর্ট করে। সেই জন্য এই ফ্রিকোয়েন্সিটাতে যে কলকাতাতেই সব থেকে বেশি ব্রেস্ট ক্যান্সার ডিটেক্টেড হয়েছে বা ফ্রিকোয়েন্সি আছে, এটা একটুখানি মিসলিডিং হবে আমার মনে হয়, কারণ কারোর যদি হুগলি, বর্ধমান, বাঁকুড়া এই জায়গাতেও কোনো ক্যান্সার রিলেটেড প্রবলেম হয়, তারাও এসে কলকাতাতেই চিকিৎসার জন্য কলকাতাতেই আসে। সুতরাং এই রেজিস্ট্রিটা একটু মিসলিং, যদিও তবুও আমরা এটা দেখতে পাচ্ছি যে কতটা ব্রেস্ট ক্যান্সার আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে, আমি ধরলাম, আমি যদি ডিস্ট্রিক্ট নাও বলি, ওয়েস্ট বেঙ্গলে কতটা একটা অ্যাওয়ারনেস দরকার বা কতটা ভাবে এটা বেড়ে উঠেছে।
তো এবার আমি আসছি হোয়াট আর দ্য কাইন্ডস অফ ব্রেস্ট ক্যান্সার। আমি আগেই বলেছি যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট পোর্শন থেকে যখন ব্রেস্ট ক্যান্সারটা শুরু হয় তখন আমরা গিয়ে আলাদা আলাদা এটা টাইপিং করি। একটা হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। বাদিকের ছবিতে দেখাই যাচ্ছে যে একটা পোর্শনে ডাক্টস থাকে, একটা একটা জায়গায় লোবস থাকে, নিপলস আর অ্যারিওলা আর যে ফ্যাট গ্ল্যান্ড গুলো আছে। যদি ডাক্ট থেকে এই ক্যান্সারটা শুরু হয় তখন আমরা বলি ডাক্টাল কার্সিনোমা, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা বা ডাক্টাল কার্সিনোমা ইনসিটি। আরেকটা হচ্ছে লোবিউলার কার্সিনোমা, যদি সেটা লোবস থেকে হয় ইট ইজ নোন অ্যাজ লোবিউলার কার্সিনোমা ইনসিটি। তো এটাকে যদিও বলা হয় মোস্ট কমন form of cancer and the second leading cause of cancer death among women. আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে কোনো পোর্শন থেকেই হোক না কেন, জেনারেলি ইন ইন্ডিয়া ডাক্টাল কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার ইন ইন্ডিয়া। আর এটা বলা হয়, অনেক রিসার্চ আছে বা হয়তো কোনো মেডিকেল প্র্যাকটিশনার এটাতে একটু হেল্প করতে পারবে, যে সব ব্রেস্ট ক্যান্সারে নাকি ইনিশিয়ালি ডাক্ট থেকেই গ্রো করে, তারপরে গিয়ে লোবে স্প্রেড করে, এবং লোবস থেকেই ওটা যদি ম্যাক্সিমাম স্প্রেডটা শুরু হয় বা ম্যাক্সিমাম ভাবে ওটা ডিজিজটা খুব বাজেভাবে শেপ নেয় তখন সেটাকে লোবিউলার কার্সিনোমা বলা হয়। কিন্তু জেনারেলি ডাক্ট ইজ দ্য ইনিশিয়াল portion which gets affected due to the carcinoma. তো আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি ওয়ার্ল্ড ওয়াইড তাহলে দেখা যায় যে 2,63,620 women it's predicted by the next year to get affected, of which আর তার সাথে যদি আমি proportionately দেখি তাহলে 2,500 men is also having the risk of getting affected. এইবার কেসের সাথে যদি আমরা রিলেট করে ডেথস পার ইয়ার দেখি সেখানে দেখা যাবে যে উইমেনের নিউ কেসের সাথে ডেথের ফ্রিকোয়েন্সিটা খুবই কম। 2,63,000 ফিমেলস গেটিং এফেক্টেড, তার সাথে হয়তো যদি ডিটেক্টেড না থাকে তাহলে হয়তো 40,000 মহিলা মারা যেতে পারে, কিন্তু 2,500 পুরুষের মধ্যে যদি এই ক্যান্সারটা দেখা যায় it is said that 400 men will die out of this disease. তাহলে আমরা এখান থেকেও বুঝতে পারি যে মেলের মধ্যে এই ডিজিজটা খুব একটা কম ভয় পাওয়ার জিনিস নয়। সুতরাং every male should get aware and get treated and self-examined if they feel any kind of problem or they feel any kind of abnormalities in the region. তো কি করে জানা যাবে যে if I am at risk, what are the factors that say that a person is at risk of having breast cancer? Most importantly, gender. Jodio there is a chance that males will get the disease, but it is obvious that it is 100 times more common in female than in male. Sutrang, being a female increases your chance of having breast cancer more than being a male. Next, hoche age. As you progress with age, the risk of breast cancer also increases. But today, আজকের কারেন্ট সিচুয়েশন বা সিনারিও যদি আমরা দেখি বা স্ট্যাটিস্টিক্স যদি দেখি তাহলে দেখা যায় যে অনেক জায়গায় আজকে আমাদের যেহেতু একটা রিপ্রোডাক্টিভ ডিজিজের একটা বার্ডেন বেড়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে খুব অল্প বয়সী মহিলারাও এই ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এগুলো দিয়ে এফেক্টেড হচ্ছে। আর কিছু রিসার্চ বলে যে মোর দেন 77% অফ উইমেন আর ডায়াগনোসড দে আর অফ মোর দেন এজ অফ 50 ইয়ার্স, মানে 50 বছরের ঊর্ধ্বে মহিলাদেরই বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সার হতে দেখা যায়। তার মানে কি, ইটস আ মেনোপজাল ডিজিজ, মানে যখনই তারা মেনোপজের দিকে এগিয়ে যাচ্ছে বা কারোর মেনোপজ অ্যাটেইন করছে তখন দ্য রিস্ক ইনক্রিজেস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। কারোর যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে একদম বোন বা মা বা মাসি এরকম যদি কোনো ক্লোজ ডিগ্রি রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, অবভিয়াসলি তার চান্সটা অনেক বেশি। কিন্তু এইটা নয় যে তার ফ্যামিলি হিস্ট্রিতে থাকলেই তার হবে। এটা একটা খুব মজার ব্যাপার। ব্রেস্ট ক্যান্সারের there are 1,000 types of factors that can be associated to breast cancer, কিন্তু এখনো অব্দি এরকম কিছু অ্যাসার্টেন করে আমরা বলতে পারি না যে ঠিক আছে একটা ফ্যামিলি হিস্ট্রিতে থাকলেই তার ব্রেস্ট ক্যান্সার হবে, বা সে অ্যালকোহল কনজাম করছে মানেই তার ব্রেস্ট ক্যান্সার হবে, বা সে
সিগারেট স্মোক করছে মানে ব্রেস্ট ক্যান্সার হবে, তার অ্যাবর্শন হয়েছে মানে ব্রেস্ট ক্যান্সার হবে, ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করে মানে ব্রেস্ট ক্যান্সার হবে না। সবকটা ফ্যাক্টর অ্যালং উইথ দ্য জেনেটিক্স, যেটাতে আমি আসছি এরপরে, সবকটা ফ্যাক্টর যখন একসাথে মিলে যায় তখনই এই ডিজিজটা হওয়ার চান্স আছে। বা এরকমও হতে পারে যে একটা ফ্যাক্টরের জন্যই তার ডিজিজটা হয়ে গেল। সুতরাং এটা একটা ভীষণ চান্স ফ্যাক্টর। কিন্তু আমরা কখনই একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে কারোর ফ্যামিলি হিস্ট্রি থাকলেই তার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারটা হওয়ার চান্স আছে। আর তার অ্যাডিশনাল ফ্যাক্টরস এর মধ্যে দেখা যায় কারোর যদি নন ক্যান্সারাস ব্রেস্ট ডিজিজও থেকে থাকে, যেমন কারোর লাম্প হয়েছিল বা ধরুন এনি কাইন্ড অফ ব্রেস্ট ডিজিজ হয়েছিল, তাহলেও তার ক্লোজ রিলেটিভস এর মধ্যে চান্স আছে দে মাইট হ্যাভ দ্য ডিজিজ। আর আর্লি মেনার্কি মানে 12 বছর কিংবা 10 বছরের আগে যদি কারোর কেউ যদি কোনো মেয়ে যদি মেনার্ক অ্যাটেন্ড করে আর তার যদি মেনোপজটা প্রলং হয়, মানে মেনোপজ যদি 55 এর পরে হয়, তাহলে তাদের চান্সটা বেশি। তার কারণ হচ্ছে যদি মেনার্কি আর্লি হয় আর মেনোপজ লেট হয়, তার মানে পুরো একটা লম্বা তার ইস্ট্রোজেন এক্সপোজারের ফেজ থেকে যায়। এবং ব্রেস্ট, ওভারি এই দুটোকে ইস্ট্রোজেন রিসেপ্টর সাইট বলা হয়, মানে দিস আর দ্য টু অর্গানস, টার্গেটেড অর্গানস ফর ইস্ট্রোজেন। সুতরাং এই দুটো অর্গান বা সাইট যদি একটা প্রলংড ইস্ট্রোজেন এক্সপোজারের মধ্যে দিয়ে যায়, তাহলে কি হচ্ছে টিউমার ফর্মেশনের চান্সটা থাকে। অনেক সময় কি হয়, আনইউজড মানে ইস্ট্রোজেন ডিপ্লেশন হয়, সেখানে টিউমার গ্রো করার একটা চান্স থাকে। সেই জন্য বলা হয় যারা আর্লি মেনার্ক অ্যাটেন্ড করছে আর লেট মেনোপজ অ্যাটেন্ড করছে, তাদের ইস্ট্রোজেন এক্সপোজারটা এতটা লম্বা থাকে, তো তাদের রিস্ক অফ হ্যাভিং দ্য ডিজিজ গেটস প্রলং। বা কেউ যদি পোস্ট মেনোপজাল ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি করে, বা অনেক সময় দেখা হয় যে আজকালকার দিনে ভীষণ কমন হিস্টেরেক্টমি, ইউটেরাসের টিউমার বা ওভারিতে সিস্ট টিউমার, এদের জন্য এইসব ডিজিজগুলোতে কি হয়, একটা ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় বা একটা হরমোনাল একটা ডোজেজ দেওয়া হয়। তো এই যে এক্সট্রা ইস্ট্রোজেন which doesn't get utilized in your body, এইগুলো টার্গেট করে একটা জায়গায় গিয়ে ডিপ্লিট হওয়া। তো এগুলোর মেইন অর্গান বলা হয় ব্রেস্ট বা ওভারি। এগুলোতে যখন ডিপ্লিশন শুরু হতে থাকে তখন একটা টিউমার ফর্মেশনের চান্স থাকে। আর আমি যেটা বলেছি প্রথমেই যে টিউমার তিন ধরনের হতে পারে, একটা বিনাইন, ম্যালিগন্যান্ট আর মেটাস্টেসিস। তো ইনিশিয়ালি হয়তো এটা বিনাইন হয়ে আন্ডার ডিটেক্টেড থাকতে থাকতে বা উইথ দ্য হেল্প অফ আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হয়তো সেটা ম্যালিগন্যান্সিতে যেতে পারে। তারপরে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে নেভার হ্যাভিং আ চিলড্রেন। একটা in the life of a female, the most important event is to give birth to a baby. It's a very natural cause. It's a very natural phenomena, giving birth to a baby. Karana, giving birth to a baby involves a huge amount of biological changes in the life of a female, in the body of a female. আর এটার জন্য ডিফারেন্ট টাইপ অফ হরমোনাল প্লে হয়। সত্যি কথা বলতে একটা ভীষণভাবে একটা হরমোনাল গেমিং হয়। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আদার হরমোনস প্লে আ ভেরি সিগনিফিকেন্ট রোল। তাদের লেভেলস ওঠা নামা এগুলোতে ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা ফেজ ফর্মেশন হয়। তো ইফ আ ফিমেল ডাজন্ট হ্যাভ আ বেবি অর ইজ নালিপ্যারাস, তাহলে তার বলে যে চান্স অফ হ্যাভিং দিস ব্রেস্ট ক্যান্সার গেটস এলিভেটেড। আর কারোর যদি দ্য এজ অ্যাট ফার্স্ট চাইল্ড যদি ইজ after 30 years, there is a chance that you get the breast cancer. Though একটা রিসেন্ট স্টাডিতে বলা হয়েছে 2019 পাবলিশ হয়েছিল, সেখানে বলা হয় যে আগে যেটা ভাবা হতো যে হ্যাভিং চিলড্রেন আফটার দ্য এজ অফ 30, সেটা এখন একটু এজটা একটু ইনক্রিজ করে it is said that having a baby after the age of 35 increases your risk of having breast cancer. Then use of alcohol, obesity, physical inactivity, exercise না করা, এগুলো তো ফ্যাক্টরস ইনভলভ আছেই। কিন্তু আমরা যখন পার্সোনালি আমাদের কাজের জন্য যখন আমরা করে দেখেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গলের পপুলেশনে ইউজ অফ অ্যালকোহল, ওবেসিটি বা সিগারেট স্মোকিং এগুলোর সাথে খুব একটা সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন পাওয়া যায়নি টু হ্যাভ দ্য ডিজিজ। কিন্তু বাকি ফ্যাক্টরসগুলো খুব সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড। তাহলে হোয়াট ডু আই ডু ইফ আই হ্যাভ ইট? কি করা উচিত? আমাদের প্রথমেই সেলফ ডিটেকশনটা করা উচিত এবং বলা হয় যে প্রত্যেকটা মেয়েকে
ইন আ মান্থ একবার সেলফ ডিটেক্ট করা উচিত, সেলফ এক্সামিন করা উচিত। যদি কোনোভাবেই আমরা একটা লাম্পকে ডিটেক্ট করতে পারি বা একটা সোয়েলিং ফিল করতে পারি বা কোনো ধরনের ইরিটেশন, ডিম্পলিং বা নিপল পেইন বা রিট্রাকশন, মানে নিপলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, বা একটা স্কেলিনেস, একটা রেডনেস, একটা ইচিং, বা ইট ইজ নট মিল্ক কিন্তু ডিসচার্জ হচ্ছে, কিছু হোয়াইট ফর্মেশন, হোয়াইট কাইন্ড অফ থিং ইজ গেটিং ডিসচার্জ ফ্রম ইউর নিপল, এই সব কটা যদি সিমটমস আমরা লক্ষ্য করি, ইমিডিয়েটলি we should go for a follow-up. We should go to a medical practitioner and seek his or her help. এবার এটাকে প্রিভেন্ট কি করে করা যায়? there are many factors, আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলোকে আমরা মডিফাই করতে পারি এবং কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মডিফাই করতে পারি না। মডিফাই কি করতে পারি না? আমাদের গ্রোয়িং এজ, আমরা এজকে কন্ট্রোল করতে পারি না, আমাদের বয়স বাড়বে। হরমোনাল রেগুলেশন উইদিন দ্য বডি অ্যান্ড জেনেটিক্স, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। উই আর বর্ন উইথ জেনেটিক্স, আমাদের জেনেটিক্স বা আমাদের ডিএনএ বা আমাদের ব্লু প্রিন্ট, এটা নিয়ে আমরা জন্মাই। এইটার যে চেঞ্জেস গুলো বা এটার মধ্যে যদি কোনো চেঞ্জ থাকে সেগুলো আমাদের হাতে নেই। সুতরাং দিস আর দ্য ফ্যাক্টরস হুইচ আর নট মডিফায়েবল। কিন্তু আমরা কি কি মডিফাই করতে পারি? আমরা মডিফাই করতে পারি আমাদের ডায়েটকে হেলদি রাখা, আমাদের ওয়েটকে কন্ট্রোলের মধ্যে রাখা, একটা রুটিন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, রিডাকশন অফ ইউজ অফ অ্যালকোহল, যতটা পারা যায় অ্যালকোহল কম কনজিউম করা, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের সবসময় সবকিছুকে না লুকিয়ে রেখে অ্যাওয়্যার হওয়া উচিত এবং সচেতন থাকা উচিত যে কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয় আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল হেল্প নেব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফ্যামিলির সাপোর্টটা যেন খুব ভালোভাবে থাকে। অনেক জায়গাতেই আছে মহিলাদের কিছু হলে তারা সেটা নিজেরাও লুকিয়ে রাখে এবং তাদেরকে ইগনোর করা হয়, বাড়ির থেকে ইগনোর করা হয় যে ঠিক আছে হয়েছে, কাল যাবো, আজকে বাড়ির এই কাজ আছে, কালকে ওই কাজ আছে, পরশু যাবো। নো, হেলথ ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট থিং। মানে সেটার প্রতি যদি ইফ ইউ আর বিউটিফুল টু ইউর হেলথ দেন ইউ আর বিউটিফুল টু দ্য সোসাইটি। ফার্স্ট ইউ শুড বি বিউটিফুল টু ইউর হেলথ। কোনো ধরনের যদি কোনো রকম সমস্যা লক্ষ্য করা হয় তাহলে first you should be aware about it, then your family should be aware about it, and you should seek medical help immediately. কারণ early detection there is a huge chance that your survival rate will get prolonged. There are different kinds of early detection mechanisms যেখানে তুমি self breast examination করতে পারো, mammogram করা হয়, then most importantly you can go to a doctor and you can talk to him or her about your family history, about your personal medical history, and you should get yourself examined. So is it only a female disease? The answer is no. আমি আস্তে আস্তে এবার মেল ব্রেস্ট ক্যান্সার কি এবং মেল ব্রেস্ট ক্যান্সার কি হতে পারে না হতে পারে সেটার দিকে একটু যাচ্ছি। তো মেল ব্রেস্ট ক্যান্সারকে স্টিল এখনো ধরা হয় ইটস দ্য রেয়ারেস্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার। অ্যান্ড আমি আজকে এই কথাটা বলতে পারি যে মেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে খুব একটা কাজ নেই, আমাদের সারা পৃথিবীতে তো খুব কম আছে, ইন্ডিয়াতেও খুব কম। এবং proudly I would like to say that me and my teacher, supervisor and guide, Professor Arupratan Bandyopadhyay, we took this initiative to work on the male breast cancer, and it was first of its kind from India, যেখান থেকে আমরা প্রথম male breast cancer এর molecular profiling করি এবং we have detected some important changes in the genetics of a male which is closely related, মানে যেখানে আমরা ফিমেলের ক্ষেত্রে বলতে পারি যে না এই চেঞ্জটা হলেও হতে পারে, ইট ক্যান বি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, কিন্তু মেল ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা সেরকম কিছু খুঁজে পেয়েছি যেটা আমরা যদি আর্লি ডিটেকশন বা প্রগনোসিসে আমরা যদি কাজে লাগাই তখন আমরা বলতে পারি যে না আ পারসন হ্যাভিং দিস চেঞ্জ ইন দ্য জেনেটিক্স তার এতটা রিস্ক আছে বা হবে, এরকম ধরনের জায়গাতেও আমাদের কাজটা পৌঁছেছে। খুব শীঘ্রই হয়তো উই উইল কাম আপ উইথ পেপার অন দিস, আমাদের এই কাজটা চলছে। তো ইটস আ মোস্ট কমন ইন ওল্ডার মেন, মানে এটা ইয়াং মেনে খুব কম দেখা গেছে, মানে আমাদের ডেটা তো নেই, ইয়াং মেনের কোনো জায়গা নেই। ইভেন ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের ডেটাবেসও যখন আমরা দেখেছি তখন দেখেছি যে ইটস জেনারেলি আ ডিজিজ উইচ ইজ রিলেটেড টু দ্য ওল্ডার এজ। আর যদি আর্লি ডিটেক্ট হয় তাহলে দের ইজ এ গুড চান্স অফ গেটিং কিওর। বাট যদি ভেতর এটা বিকজ আমি বলবো এরপরে যে কেন এটা আর্লি ডিটেকশনটা পসিবল নয়, তো সেই কারণে কি হয় মেলদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটা ভেতর অনেকটা ছড়াতে থাকে, আর যখন এটা খুব সিরিয়াস কন্ডিশনে চলে যায় তখন ওটা হয়তো
আস্তে আস্তে বাইরে সিমটম দেখালেও দেখাতে পারে, তখন মানে সার্ভাইভাল রেটটা কমে যায়, বাট ট্রিটমেন্টটাও খুব বেশি দিন দেওয়া যায় না। তো সিমটমস কি কি? সিমটমস আর ভেরি সিমিলার টু দ্য সিমটমস অফ আ ফিমেল ব্রেস্ট ক্যান্সার। কি হয়, একটা পেইনলেস লাম্প হবে, লাম্প আপনি ফিল করতে পারবেন, কিন্তু সেটাতে কোনো পেইন থাকবে না। থিকেনিং অফ দ্য ব্রেস্ট টিস্যু, হঠাৎ করে একটা one of your memory portions will get tightened বা thickened বা ভীষণ টাইট ফিলিং হবে। চেঞ্জেস ইন দ্য স্কিন, মানে উপরে চেস্টের চারপাশে একটা স্কিন চেঞ্জ দেখা যাবে, একটা ইরিটেশনের মতন দেখা যাবে, হয়তো সেখানে স্কেলিং হচ্ছে বা পিম্পলিং দেখা যেতে পারে, বা নিপল সাইজ এন্ড শেপে চেঞ্জ হতে পারে। নিপল হঠাৎ করে ওয়ান অফ দ্য নিপল ইট ইজ গেটিং রিট্রাক্টেড, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। কেন হচ্ছে এটা হঠাৎ করে? অনেকেই ইগনোর করে, অনেকেই যায় না। ইটস আ শেম ফর আ মেল টু গেট এক্সামিন ফর হিজ অর হিজ ওন ব্রেস্ট। তো তারা জেনারেলি যেতে চায় না। সুতরাং কিছু কিছু ছেলের কি হয়, হঠাৎ করে দেখে তারা দের ইজ ডিসচার্জ ফ্রম দ্য নিপল and they ignore it, saying কি না হয়তো কিছু স্কিন ডিজিজ হয়েছে, কিছু কামড়েছে, ওই বলে তারা সেটাকে ইগনোর করে, কিন্তু ফাইনালি ইট টেকস আ ভেরি ব্যাড শেপ। তো দের আর মেনি সিমিলারিটিস, অনেক সিমিলারিটিস আছে, অনেক ডিসিমিলারিটিস আছে। স্যার প্রথমেই বলেছেন যে ইজ ইট ইকুয়ালিটি অর ইকুইটি, মানে ইকুয়ালিটির তো জায়গা খুব কম, ইকুয়ালিটি নেই, বিকজ দের আর নাম্বার অফ ইনইকুয়ালিটিস বিটুইন দ্য টু সেক্সেস, বাট দের ইজ সাম ফ্যাক্টর যেখানে আমরা এই ডিজিজটাকে কোনো একটা সময় এক জায়গায় আনতে পারি, এবং অনেক ফ্যাক্টরস আছে যার জন্য আমরা এটাকে আলাদাও করতে পারি। কি কি সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে ব্রেস্ট সাইজ। আমরা জানি যে সব থেকে অবভিয়াস ডিফারেন্স হচ্ছে মেল আর ফিমেলের ব্রেস্ট সাইজ। আর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ব্রেস্ট টিস্যুটা মেলের মধ্যে, ছেলেদের মধ্যে এতটাই কম থাকে, তার জন্য কি হয়, আপনার কারোর যদি একটা ছোট ব্রেস্ট মাস বা লাম্প বা টিউমার থাকে, ইজিলি ডিটেক্টেড হয়, মানে ইজিলি সেটা দেখা যেতে পারে, কিংবা হাত দিলেই সেটাকে বোঝা যায়। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এই ব্রেস্ট টিস্যুটা ভীষণ কম থাকে, তার জন্য কি হয়, ক্যান্সারটা ভীষণ তাড়াতাড়ি স্প্রেড করতে পারে না। হ্যাঁ, মানে বেশি দূর অব্দি স্প্রেড করতে পারে না, কারণ টিস্যুগুলোই ভীষণ কম। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, মেন tend to be slightly smaller in women when they first found, they more often have already spread to nearby tissues or lymph nodes. মানে যেহেতু রিজিয়নটা কম, টিস্যুগুলো এত স্মল, সেই জন্য যখন স্প্রেডটা অনেক জায়গা অব্দি হয়ে গেছে, তার আগে এটা বোঝা যায় না। The extent of spread is one of the most important outcome or prognosis for the breast tissue, মানে কত দূর গেছে একটা ব্রেস্ট টিস্যুতে, কতটা স্প্রেড করেছে ক্যান্সারটা, সেই এক্সটেন্টটা দেখে এই ডিটেকশনটা হয়, এবং তারপর থেকে তার ট্রিটমেন্টটা শুরু হয়। এবার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রথমে আমি বললাম যে আজ অব্দি অনেকেই জানে না যে ছেলেদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তার মানে কি, তাদের মধ্যে অ্যাওয়ারনেসটারই অভাব। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস, তাই না? তো এই একটা মহিলা এবং একটা পুরুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের এটাই ইম্পর্টেন্ট ডিফারেন্স, যে দ্য ব্রেস্ট ক্যান্সার ইজ মোস্ট কমন ইন ওমেন অ্যান্ড রেয়ারেস্ট অ্যামং মেন। সব থেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স এটাই, মোস্ট কমন সব থেকে বেশি হচ্ছে ফিমেলের মধ্যে, এবং দ্য রেয়ারেস্ট, মানে একটা মেল ব্রেস্ট ক্যান্সার ইজ দ্য রেয়ারেস্ট অফ দ্য ক্যান্সার অ্যামং মেলস। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে সচেতনতাটা খুব বেশি। সারা পৃথিবীতে ফিমেল ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক বেশি অ্যাওয়ারনেস করানো হয়, মহিলারাও অনেক বেশি অ্যাওয়ার, দেয়ার আর মোর অ্যাওয়ারনেস, বাট the males, they do not think that they can even get it. মানে তাদের মধ্যে এরকম ব্যাপার, যে মানে একটা ছেলের মধ্যে যে ব্রেস্ট ক্যান্সার হতেই পারে, সেটাই তারা বিশ্বাস করতে চায় না। Some men ignore this breast lumps, or they think that they are caused by infection or some other reason, মানে হতে পারে কোনো স্কিন ইনফেকশন হয়েছে তাদের, বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে, তার জন্য তারা স্কিন ডিজিজের কোনো ডক্টরের কাছে যাবে, ট্রিটমেন্ট করবে, কোনো স্কিন অয়েন্টমেন্ট লাগাবে এবং ঠিক হয়ে যাবে। এবং যখন তারা ঠিকঠাক মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে, তখন অলরেডি ভেতর অনেকটা ক্যান্সারটা গ্রো করে গেছে। Some men
get embarrassed and they ignore that breast lumps and they think it is caused by any infection বা কোনো some other reasons, তার জন্য একটা লাম্প হয়তো গ্রো করেছে, লাম্পটা দুদিন পরে চলে যাবে। তারা সেলফ ইগনোরেন্সটাও ভীষণভাবে বেশি। তারা মেডিকেল ট্রিটমেন্টে তো অবশ্যই যেতে চায় না কোনোভাবেই, তার নিজের ব্রেস্ট বা চেস্ট এরিয়া রিলেটেড কোনো মেডিকেল ট্রিটমেন্ট সিক করতে চায় না। লোকানোর একটা মানে চেষ্টা বেশি থাকে, তারা লুকিয়ে রাখতে চায়। And they get embarrassed when they find a breast lump and they worry that somebody might question their masculinity. মানে anything that if a male gets something in their breast, they feel that, oh, my masculinity might be questioned, আমাকে নিয়ে প্রশ্ন হতে পারে, সেই জন্য তারা সেটাকে লোকাতে থাকে। দিনের পর দিন লোকাতে লোকাতে যখন সেই ব্রেস্ট লাম্পটা আলটিমেটলি this benign takes the form of malignant and finally takes the shape of metastasis, তখন হয়তো তারা ফাইনালি না পেরে ডাক্তারের কাছে যায়, তখন আর কিছু করার থাকে না। And হতে পারে this is the most important reason why the survival rate among the males is so less than the females. Because this breast cancer is so uncommon in men, there is unlikely to be any benefit of screening. আর সেই জন্য এই ডিলে ইন ডায়াগনোসিসটাও খুব মানে মেডিকেল প্র্যাকটিশনারদের জন্য খুব একটা বাজে জায়গা, যে তারা এত ডিলে মানে এত দেরিতে তারা গিয়ে সেলফ রিপোর্ট করে যে হ্যাঁ আমার এই প্রবলেম হচ্ছে, তখন তাদের কাছেও কিছু করার থাকে না। তো ইট ইজ নট দ্য বার্ডেন অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার্স, তাদের কোনো এটা জায়গা নয়, বাট ইট ইজ দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং দিস মেল পপুলেশন, যেটার জন্য দ্য সার্ভাইভাল রেট ইজ সো লেস। It is not the lack of consciousness among the medical treatment procedures, but the awareness that helps it to grow. Next, ব্যাপারটা হচ্ছে যে এজ একটা ভীষণ বড় ফ্যাক্টর। আমি প্রথমেই বলেছি যে একটা ছেলের যখনই এজটা অ্যাগ্রাভেট করতে থাকবে, তখনই তার চান্স অফ হ্যাভিং দ্য ডিজিজ বাড়তে থাকে। হ্যাঁ, ওভার দ্য এজ অফ 68 বা 70 বছর ক্রস করে গেলে তার রিস্কটা আরো বেড়ে যায়। আর কারোর যদি কোনো ছেলের যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, তাহলেও তার চান্স অফ হ্যাভিং দ্য ব্রেস্ট ক্যান্সার বেড়ে যায়। এবং রেশিওটা বলে যে 5টার মধ্যে একটা মেন উইল হ্যাভ দিস ব্রেস্ট ক্যান্সার ইফ দেয়ার ব্লাড রিলেটিভ হ্যাজ দিস ডিজিজ। তারপরে জেনেটিক্স, এবং জেনেটিক্সটা বলা শুরু করার আগে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ জেনেটিক্স। মানে আজকে যখন আমরা অ্যাওয়ারনেসের জায়গায় এসেছি এবং এটা যখন দিস লেকচার ইজ টার্গেটেড ফর অডিয়েন্স অফ অল লেভেলস অ্যান্ড অল স্ট্রেটা, সুতরাং জেনেটিক্সটা কি আমি একটু বলার চেষ্টা করবো, ওয়াই অ্যান্ড হাউ ইট প্লেস সো ইম্পর্টেন্ট রোল ইন আ ডিজিজ প্রগনোসিস। আমাদের হিউম্যান, আমরা সবাই শুনেছি ডিএনএ, এবং ডিএনএটা কি, কোথা থেকে এলো? আমাদের শরীরের মধ্যে ডিএনএ থাকে, এবং এই ডিএনএ কে বলা হয় আমাদের বুক অফ লাইফ। ফর এক্সাম্পল, যেমন ফিজিক্সের বই বা বায়োলজির বই কি থাকে, ফিজিক্সের বইতে ফিজিক্সের চ্যাপ্টার থাকবে, বায়োলজির বইতে বায়োলজি চ্যাপ্টার থাকবে, যেখানে চ্যাপ্টার অ্যাবাউট রিপ্রোডাকশন, দেন ইয়োর রেসপিরেশন, তারপরে হার্ট, এক একটা চ্যাপ্টার এক একটা জিনিস কন্টেন করে। কিন্তু বায়োলজির বইতে কখনোই তো ফিজিক্সের চ্যাপ্টার থাকে না, বা ফিজিক্সের চ্যাপ্টার কখনোই মানে ইংলিশ বা হিস্ট্রির কোনো চ্যাপ্টার থাকে না। তো এক একটা বুক ইজ ডিফাইন্ড ফর আ ডেফিনেট পারপাস। সেইভাবেই আমাদের শরীরের মধ্যে যে কটা জিনিস আছে, চোখ থেকে শুরু করে নখ অবধি, সব কটা জিনিসের যে বিহেভিয়ার, মানে হোয়াট আই কালার আই উইল হ্যাভ, হোয়াট হেয়ার কালার আই উইল হ্যাভ, আমার কোকড়া চুল হবে না স্ট্রেট চুল হবে, আমার নখগুলো লম্বা হবে না ছোট হবে, আমার স্কিন কালার কি হবে, সব কটা জিনিস আমাদের এই বুক অফ লাইফে লেখা আছে, which is known as our DNA. এবং এই ডিএনএ এর ভেতরে, ডিএনএটাকে যদি আমি একটা বই ধরি, পুরোটা একটা বই, তার মধ্যে তো ডিফারেন্ট চ্যাপ্টার হতে হবে। মানে আমার যে একটা চ্যাপ্টার থাকবে যেখানে শুধু আমার চোখ নিয়ে লেখা থাকবে, যে আমার চোখের কি কালার হবে, চোখের কি ফর্ম হবে, হ্যাঁ, চোখের পাতা কত বড় হবে। একটাতে আমার লেখা থাকবে যে আমার স্কিন কালার কি হবে, একটাতে আমার লেখা থাকবে যে আমার হাইট কত হবে। এরকম ভাবে ডিফারেন্ট চ্যাপ্টার্স থাকে এই ডিএনএ এর মধ্যে, এবং এই এক একটা চ্যাপ্টারকে আমরা বলি জিন। এই এক একটা জিন ইজ রিলেটেড টু দ্য বিহেভিয়ার or
or this regulation of the different parts and behavior of our human body. সেইভাবেই যেমন বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, সেরকম ব্রেস্ট ক্যান্সারের জন্য, ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে BRCA। এই BRCA কে বলা হয় একটা জিন, এবং এই BRCA প্রথমে যখন এটা ডিসকভার্ড হয় তখন জানা যায় যে দুটো ব্রেস্ট ক্যান্সার জিন আছে, BRCA জিন, BRCA1 আর BRCA2, এবং খুব রিসেন্টলি উই হ্যাভ গট দ্য ডিসকভারি অফ দ্য থার্ড ব্রেস্ট ক্যান্সার জিন, BRCA3। যদিও BRCA3 এর উপরে কাজ খুব কম হয়েছে, তো BRCA1 আর BRCA2 দুটো জিন which is very closely related to the breast cancer। কালকে গতকাল আমাদের যখন লেকচার সিরিজ 1 হয়েছে, ডক্টর দেবনারায়ণ দত্তা উনি বলছিলেন যে ডিটেকশন ইন্ডিয়াতে খুব পসিবল নয়, বিকজ আমাদের সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার এখনো নেই। কিছু কিছু রিসার্চ অর্গানাইজেশন আছে, ফর এক্সাম্পল যেমন আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমাদের উই হ্যাভ আ হিউজ সেট আপ অফ ডিএনএ প্রোফাইলিং, কিন্তু সবকটা মানুষের জন্য তো যথেষ্ট এটা মানে খরচা সাপেক্ষ, সেই জন্য এখনো অবধি ইন্ডিয়াতে সব জায়গায় আমরা এই জেনেটিক প্রোফাইলিংটা করার ব্যবস্থা করা যায়নি। তবু আমি বলবো যে এই জেনেটিক্স কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো এই BRCA1 আর BRCA2 এই দুটো জিনকে যদি আমি দেখি, BRCA1, 2 তে কোনো চেঞ্জ, মানে ধরুন একটা CAT ক্যাট, CAT মানে হচ্ছে ক্যাট, এটা তো আর অন্য কোনো উচ্চারণ হবে না। MAT হচ্ছে ম্যাট, এটার কোনো অন্য উচ্চারণ হবে না। এবার CAT কেউ যদি লিখে দেয়, আমরা চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারি যে একটা বিড়াল ফর্ম করছে, কিন্তু যদি আমি CT লিখে ছেড়ে দিই তাহলে এটা মিসিং, তাহলে তো আমি বুঝতে পারবো না ওটা বিড়াল হবে না COT কট হবে, বা CIT সিট সামথিং কিছু একটা হবে, বা CUT কাট হবে। মাঝখানে অন্য কিছু কি আসবে সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা জানি যে CAT পুরোটা লিখলে একটা বিড়াল একটা শেপ ফর্ম হবে। সুতরাং এরকম ভাবেই আমাদের যেরকম ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার আছে, তো ডিএনএ তে এত কমপ্লিকেসি নেই, ডিএনএ তে মাত্র 4টেই লেটার আছে, ATGC। এই 4টে লেটার দিয়েই আমাদের ডিএনএ বাকি সবকিছুকে বুঝিয়ে দেয় যে কি কি জিনিস কি কি মানে তৈরি করে, এবং তাদের নিজেদের একটা এক্সপ্রেশন আছে, তিনটে নিয়েই একটা এক্সপ্রেশন তৈরি হয়। তো যেরকম বললাম যে CAT এর জায়গায় যদি এটা উড়ে যায় তখন সেটা তো আর বিড়াল হবে না, সেরকমই যখন এই জিনের মধ্যে কোনো একটা লেটার মিসিং হয়ে যায় তখন সে বুঝতে পারে না যে এটা কি ফর্ম করা উচিত, তখন সেটাকে বলা হয় মিউটেশন বা চেঞ্জ। তো এই মিউটেশনটার জন্য কি হয়, যেমন একটা লেটার একটা ওয়ার্ডের থেকে একটা লেটার উড়িয়ে দিলে সেই ওয়ার্ডটা মিনিংলেস হয়ে যায়, সেরকমই কোনো জিনের থেকে যদি কোনো একটা ওয়ার্ড, কোনো একটা লেটার মিসিং হয়ে যায়, তখন সেই জিনের যে এক্সপ্রেশনটা যেটা সে ফর্ম করতে চাইছে সেটা মিসলিডিং হয়ে যায়, মানে সেটার আর কোনো মানে থাকে না, এবং যখন সেটা মিনিংলেস হয়ে যায় তখনই সে অ্যাবনর্মালি বিহেভ করতে থাকে, এবং এই অ্যাবনর্মাল বিহেভিয়ারের জন্যই আজকে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার বা এনি কাইন্ড অফ ক্যান্সার বা টিউমার ফর্ম করতে পারে। তো আমাদের যে দুটো জিনের নাম বললাম BRCA1 আর 2, এই দুটোর মধ্যে মেল ব্রেস্ট ক্যান্সারে BRCA2টাকে ভীষণভাবে রিলেট করা গেছে, because BRCA2 is the regulatory region for human testosterone and estrogen both। এখানে রেগুলেশনটা বেশি দেখা যায় বা পাওয়া যায়, এবং আমাদেরও যে কাজে আমরা দেখেছি সেখানে খুব দুটো সিগনিফিকেন্ট আমরা চেঞ্জ পেয়েছি, যেটা যদি পরবর্তীকালে আমরা আর্লি ডিটেকশন বা প্রগনোসিসের জন্য আমরা সেটাকে ব্যবহার করি, আমরা হয়তো খুব কনফিডেন্সের সহ আমরা বলতে পারি যে হ্যাঁ, কারোর যদি আর্লি জেনেটিক প্রোফাইলিং করা হয় এবং যদি তার সেই চেঞ্জটা দেখা যায়, আমরা বলতে পারি যে হ্যাঁ, ইউ হ্যাভ more than 80% chance বা risk of having breast cancer during your lifetime। সুতরাং তুমি তো তোমার এই জেনেটিক্সটাকে আর বদলাতে পারবে না, ইউ আর বর্ন উইথ ইট, এটাকে মডিফাই করা যায় না। তো ইউ ক্যান মডিফাই ইউর আদার ফ্যাক্টর, যেমন কনজিউম লেস অ্যালকোহল, হ্যাঁ, go for a healthy diet, go for regular exercise, do your self examination, বা তোমার হরমোনাল ট্রিটমেন্ট গুলো করার আগে একটু ভেবে চিন্তে করা উচিত, বা ডিফারেন্ট আদার ফ্যাক্টর যেটা আমি বলবো এখন, সেগুলোকে একটু যদি কন্ট্রোলে রাখা যায়, মানে যদি বাকি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে কন্ট্রোলে রাখা যায়, তাহলে জেনেটিক্সটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে 20 to 25%, কিন্তু বাকি 60 to 65% আমরা মডিফাই করলেও করতে পারি বা
এমন কিছু ব্যবস্থা করতে পারি যার জন্য আমাদের যদি সেই ডিজিজটা যদি 60 বছর হওয়ার থাকে, তাহলে সেটা হয়তো 80 বছরের পরে হবে, আর্লিটা হবে না। তো দেয়ার আর ইনহেরিটেড মিউটেশনস, এই জেনেটিক্সের মধ্যে কিছু ইনহেরিটেড মিউটেশন, যে মিউটেশনগুলো আমাদের আগের জেনারেশন থেকে পরের জেনারেশনে ট্রান্সমিট হয়, এবং সেটা যখন ইনহেরিটেড মিউটেশনগুলো ট্রান্সমিট হয়ে জেনেটিক্সটাকে যখন ডিস্টার্ব করে উইথ দ্য হেল্প অফ BRCA জিনস, তখনই একটা ব্রেস্ট ক্যান্সার ফর্মেশনের চান্স থাকে। তো ক্লাইনিফেল্টার সিনড্রোম একটা ডিজিজ যেখানে ইউ উইল হ্যাভ একটা ছেলের জেনেটিক কনস্টিটিউশন হচ্ছে XY, কিন্তু ক্লাইনিফেল্টার সিনড্রোমে XXY হয়, and the prevalence or the presence of the extra X chromosome আমাদের একটা ছেলেদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটাকে বাড়িয়ে দিতে হেল্প করছে, কারণ তার মধ্যে অনেক ধরনের কি বলবো হরমোনাল রেগুলেশন বা লো অ্যান্ড্রোজেন লেভেলস থাকে, যেটা মেল হরমোন লো অ্যান্ড্রোজেন লেভেল থাকে, আর মোর ইস্ট্রোজেন, কারণ যদি ইস্ট্রোজেন রেগুলেশন একটা ছেলের মধ্যে বেশি থাকে, অ্যান্ড ম্যামারি গ্ল্যান্ডস বিং দ্য মোর সিগনিফিকেন্ট টার্গেট অর্গান ফর ইস্ট্রোজেন, এরকম যদি হয় তাহলে তার ব্রেস্ট টিউমার ডেভেলপ করার চান্সটা বেশি থাকে। তারপর রেডিয়েশন এক্সপোজার, চেস্ট এরিয়াতে যদি কোনো ট্রিটমেন্টের জন্য বা কোনো ধরনের দরকারের জন্য যদি বারবার রেডিয়েশন এক্সপোজার, যদি বারবার এক্সরে করায় বা কোনো ধরনের রেডিয়েশন এক্সপোজার হয়, তাহলে সেই রেডিয়েশন ক্যান হেল্প টু দ্য কন্ট্রোলিং, মানে চেস্ট এরিয়াতে টিউমার ফর্মের চান্স থাকে এবং ইট ক্যান লিড টু ব্রেস্ট ক্যান্সার। নেক্সট হচ্ছে অ্যালকোহল বা লিভার ডিজিজ। এবার লিভার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেক্স হরমোনের জন্য, রেগুলেশনের জন্য। তো এই জায়গাগুলো যদি কারো সিভিয়ার লিভার ডিজিজ থাকে, ফর দ্য এফেক্ট অফ অ্যালকোহল কনজাম্পশনের জন্য যদি তার প্রচন্ড বেশি লিভার ডিজিজের প্রবণতা থাকে, বা যদি দ্য পারসন ইজ সাফারিং ফ্রম দ্য লিভার ডিজিজ, তাতে কি হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেলটা মারাত্মকভাবে লো হয়ে যায় আর ইস্ট্রোজেন লেভেলটা হাই হয়ে যায়। তো আলটিমেটলি ইট উইল লিড টু ইয়োর ব্রেস্ট ক্যান্সার। নেক্সট হচ্ছে যদি কেউ ইস্ট্রোজেন ট্রিটমেন্ট করা, মানে ইস্ট্রোজেন ট্রিটমেন্ট করা যদি মানে বলতে চাইছি যে ইস্ট্রোজেন রিলেটেড ড্রাগ নিল, হ্যাঁ, সেটা হতে পারে যে প্রস্টেট ক্যান্সারের জন্য বা অন্য কোনো হরমোনাল থেরাপির জন্য সে যদি কোনো ইস্ট্রোজেন ট্রিটমেন্ট নেয়, বা কোনো ট্রান্সজেন্ডার বা ট্রান্সসেক্সুয়াল সে যদি হাই ডোজ অফ ইস্ট্রোজেন নেয়, which is a part of your sex reassignment treatment, মানে এই সব ধরনের যখন ট্রিটমেন্ট প্রসিডিওর চলতে থাকে, তখন একটা বডিতে, একটা ছেলের বডিতে হাই লেভেল অফ ইস্ট্রোজেন পুশ করা হয় ফর দ্য গ্রোথ অফ দিস ফেমিনাইন পার্টস অফ ইয়োর বডি, সেটা গ্রো করানোর জন্য হাই ডোজ অফ ইস্ট্রোজেন পুশ করা হয়। সেইটার জন্য কি হচ্ছে, এটা জেনারেলি ইজ রিলেটেড টু দ্য হায়ার ব্রেস্ট ক্যান্সার রিস্ক, এবং ইউনাইটেড স্টেটসে ম্যাক্সিমাম কেস অফ মেল ব্রেস্ট ক্যান্সার ইজ রিলেটেড টু দ্য দিস সেক্সুয়াল রিঅ্যাসাইনমেন্ট। সেক্স রিঅ্যাসাইনমেন্ট ওরা যখন করে, এই ট্রিটমেন্টটার পরে ম্যাক্সিমাম মেলস invite this breast cancer disease. নেক্সট হচ্ছে ওবেসিটি। যদিও আমি আবার বলছি, ওয়েস্ট বেঙ্গলে আমরা যতটুকু কাজ করেছি সেখানে খুব একটা আমরা ওবেসিটির সাথে রিলেশন পাইনি। তার মানে এটা আমি বলবো না যে ওবেসিটির সাথে রিলেশন নেই, আমি বলছি যে আমাদের কাজ যেটুকু হয়েছে, এবং মেল ব্রেস্ট ক্যান্সারে ওয়েস্ট বেঙ্গল থেকে তো বটেই, ইন্ডিয়া থেকেও হয়তো আমরা প্রথম এই কাজটা টার্গেট করেছিলাম। We have not found so significant association with obesity, but still I would like to say that obesity is one of the important factors. তারপরে হচ্ছে টেস্টিকুলার কন্ডিশন, যেমন আনডিসেন্ডেড টেস্টিকল, তারপরে যদি কারো টেস্টিকল কেউ যদি সার্জিক্যালি রিমুভ করাতে যায়, তার যদি প্রস্টেট রিলেটেড কোনো প্রবলেম থাকে, সেগুলোর জন্য যে মেডিকেশনগুলো দেওয়া হয়, বা এই কন্ডিশনগুলোতে কি হয়, হরমোনাল রেগুলেশনটা ভীষণভাবে বাড়তে থাকে, এবং এই হরমোনাল রেগুলেশনটা যখন বাড়ে তখন তার টার্গেটেড অর্গানসগুলো ভীষণভাবে এফেক্টেড হয়। আর লাস্টলি দেয়ার আর সার্টেন অকুপেশন, যেমন স্টিল মিলে কাজ করা, এগুলোকে বলা হয় এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। হ্যাঁ, এই কিছু কিছু লং টার্ম এক্সপোজার টু টেম্পারেচার এগুলো যদি থাকে, তখন মেলস গেট চান্স আর রিস্ক অফ হ্যাভিং দ্য ডিজিজ। তো এটা একটা, দিস ইজ আ পিকচার অফ আ পেশেন্ট
আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেস্ট পোর্শনে কিরকম ভাবে একটা মানে একটা ইনফেকশনের মতন দেখা যাচ্ছে, এবং এই ইনফেকশনটা যদি অ্যাপারেন্টলি কেউ দেখে সবাই ভাববে যে এটা একটা স্কিন ডিজিজ কিংবা কোনো নর্মাল একটা ইনফেকশন হয়েছে এটার। তো জেনারেলি ছেলেরা সেটা ভেবেই যে কোনো ধরনের ঘা হয়েছে, ইনফেকশন হয়েছে, কোনো স্কিন ডিজিজ হয়েছে বলে তারা ট্রিটমেন্টটাকে ডিলে করে। বাট তারা ভাবতেই পারে না যে আই ক্যান অলসো হ্যাভ ব্রেস্ট ক্যান্সার বা আই ক্যান অলসো হ্যাভ এনি টিউমার অর ব্রেস্ট রিলেটেড ডিজিজ। তো তারা ডিলে করতে থাকে, যখন সেটা ভীষণ বাজে একটা চেহারা নেয় বা যে নেয় তখন তারাকে রিপোর্ট করে। সো ইট ইজ মাই অনেস্ট রিকোয়েস্ট টু অল দ্য মেলস, যদি আপনারা ইফ ইউ এভার ফিল, কোনো সময় যদি আপনারা কোনো এরকম ধরনের প্রবলেম ফিল করেন, তো ডু নট হাইড ইট, ডু নট গেট ashamed of it. It is a part of your body and it can have some problems, it can get affected. এটা লোকানোর কিছু নেই, visit a medical practitioner, তার সাথে আলোচনা করুন। If it is not a breast related disease, well enough, go to a skin doctor or something else. কিন্তু যদি সেরকম কিছু ডিটেক্টেড হয়, your early detection will help the doctor to give better treatment and will help you to live long. তো আমাদের কিছু কাজ, সেটা আমাদের কিছু পেপারে পাবলিশও হয়েছিল, যেখানে আমরা we tried to aware that male breast cancer is in a leading form, is rising. হ্যাঁ, সেটার জন্য আমরা দ্য হিন্দু এবং আনন্দবাজার পত্রিকাতে সেটা নিয়ে আমাদের কিছু আর্টিকেল বেরিয়েও ছিল, যেখানে it was said that it was first of the kind and it is in a growing issue. সুতরাং you should not get ignored. You should not ignore it and you should not be unaware, and it is time that every male should be aware about these things and should get themselves treated if they find any kind of symptoms. So there is a hope, and the hope is the only thing which is stronger than fear. So you should not get scared, because কালকেও আমরা শুনেছি যে এখন ট্রিটমেন্ট প্রসিডিওরস গুলো এত সুন্দর হয়ে গেছে, সেখানে ভয় পাওয়ার তো কোনো জায়গাই নেই। We should keep aside our fear and we should come forward to help the medical practitioners do their perfect job and to live for ourselves and for the family we belong to. So thank you so much. Over to thank you so much. Over to Bishwarup. Hello. আমার মনে হচ্ছে বিশ্বরূপের কিছু একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। ও Hello, am I audible? You're audible. Hello. Yes, Bishwarup, you're audible. Thank you, Dr. Ghosh. I firstly congratulate you for your excellent delivery and your so informative presentation you have delivered. Behalf of RUBI Center, I also congratulate all the who involved. Now this is a open session for discussion. Dr. Shomide have some question. If you are ready, then I can Sure. ask you to give your answer or your perception to queries. Dr. Shomide, firstly, যারা মহিলা শরীর ধারণ করে হরমোন থেরাপি, জেনেটিক অপারেশন আর আর্টিফিশিয়াল স্তন তৈরির মাধ্যমে তৈরি করেছেন, তাদের ক্ষেত্রে কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি? Yes, Dr. Dev, in the last phase, শোনা যাচ্ছে? Hello? Hi, you are audible. Yes. তো আমি যখন লাস্ট ফেজ অফ আমার ডেলিব্রেশন বলছিলাম, তখন আই হ্যাভ মেনশন দ্যাট
যারা এই সেক্স রিঅ্যাসাইনমেন্ট গুলো করে থাকে তখন কি হয়, এই ট্রিটমেন্ট প্রসিডিওরটাই এরকম যেখানে লট অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন হরমোনাল রিপ্লেসমেন্টের জন্য অনেকটাই এই হরমোনের ডোজেজ গুলো পুশ করা হয়। এবং যেমন যেটা ডক্টর দে মানে প্রশ্ন করেছে যে আর্টিফিশিয়াল ব্রেস্ট তৈরির জন্য যখন তারা যাচ্ছে, এগুলোতে কি হচ্ছে যে এক্সট্রা ইস্ট্রোজেন যেটা হট করে একটা বডিতে পুশ করা হয়, দে টার্গেট, এগুলো ডিপ্লিট হওয়ার একটা অর্গান টার্গেট করে, এবং এই ডিপ্লিটিং অর্গানস গুলো মেইনলি হচ্ছে ব্রেস্ট অ্যান্ড ওভারি। তো মেলস ডু নট হ্যাভ ওভারি, দে ডু হ্যাভ দ্য mammary glands. তো the extra estrogen which doesn't get utilized in your body সেটা গিয়ে ব্রেস্ট সেলে এটা জমতে থাকে এবং দ্যাট ফর্মস ইউর টিউমার। এবং এই প্রস্টেট ক্যান্সার বা প্রস্টেট রিলেটেড সমস্যাতেও অনেক সময় ইস্ট্রোজেন, অনেক সময় অনেক হরমোনাল ট্যাবলেট দেওয়া হয় যেটাতে ইস্ট্রোজেনের মাত্রাটা অনেকটাই বেশি থাকে। সুতরাং দ্যাট ইজ অলসো আ কজ যে প্রলং যদি কারোর প্রস্টেট ট্রিটমেন্ট হয়, তো there is a chance that the person might develop this disease. Hope I have answered. ডক্টর দে আরেকটি প্রশ্ন করেছেন যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার জন্য যদি মানে অনেক সময় মহিলাদের যাদের হচ্ছে পিরিয়ড স্কিপ হলে ডাক্তার বা হরমোন ওষুধ দিয়ে থাকেন, এই হরমোনাল মেডিসিন গুলো কি ব্রেস্ট ক্যান্সারকে জিনকে প্রভাবিত করতে পারে? জিনকে প্রভাবিত অবশ্যই করতে পারে না, কারণ জেনেটিক ড্যামেজের জন্য একটা মানে ডিএনএ ড্যামেজের জন্য একটা প্রলং মেডিকেশন দরকার হয়। বাট ওরাল মানে যখন কেউ যখন পিরিয়ড স্কিপ করছে বা ধরুন পিকোজ যেটা এখন খুব প্রিভ্যালেন্ট একটা ডিজিজ, পলিসিস্টিক ওভারি, এই ধরনের ট্রিটমেন্টের জন্য কি হয়, জেনারেলি যেসব মেডিকেশন গুলো দেওয়া হয় দ্যাট কন্টেইনস ইস্ট্রোজেন, अगेन আই এম টেলিং ইউ। তো এটাতে কি হচ্ছে, আমরা নিজেরাও অনেক কটা পেপার পাবলিশ করেছি এবং উই হ্যাভ গট আ ভেরি সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন যে prolonged usage of oral contraceptive is directly associated with the risk of developing breast cancer. কেউ যদি কোনো মেয়ে, এখন তো পিকোজ বা পলিসিস্টিক রিলেটেড ডিজিজ এতটাই বেড়ে গেছে এবং এভরি অল্টারনেট গার্ল ইজ হ্যাভিং দিস প্রবলেম, এবং তাদেরকে এই মেডিকেশন দেওয়াও হয়, কিছু করার নেই, তাদেরকে মেডিকেশনটা নিতেও হয়। কিন্তু there is a chance কি তারা হয়তো পরবর্তীকালে গিয়ে এরকম ধরনের কোনো ডিজিজ ডেভেলপ করবে। যদি তারা বাকি লাইফস্টাইল গুলোকে মডিফাইড রাখে এবং কন্ট্রোলে রাখে, হয়তো তাদের রিস্কটা কমবে। কিন্তু যদি সেটাকে মানে ইগনোর করতে থাকে এবং দে উইল কন্টিনিউ হ্যাভিং দিস মেডিকেশন, যেটার কোনো উপায় নেই, তাদের নিতেই হবে, দে মাইট ডেভেলপ। There is a chance, and it is মানে বেঙ্গলে তো ভীষণ significantly associated. We have found it. হ্যাঁ, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার জন্য কি কোনো নিউট্রিশনাল থেরাপি বা কোনো স্পেসিফিক কোনো নিউট্রিশন আছে যে নিউট্রিশনটা ফলো করলে পরে ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করা যেতে পারে? না, কোনো নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন বা নিউট্রিশনাল কিছু অবশ্যই কোথাও নেই বা কিছু পাওয়াও যায়নি। বাট এর ওবেসিটি একটি যেহেতু আমরা একটা ভীষণ সিগনিফিকেন্ট ফ্যাক্টর হিসেবে ব্রেস্ট ক্যান্সারের জন্য ধরা হয়, সেই জন্য অফকোর্স হেভি হাই ফ্যাট ডায়েটস নট অ্যাট অল রেকমেন্ডেড। যদি কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার যদি বাকি কোনো সিমটমস থাকে, হ্যাভিং পলিসিস বা এরকম যদি কোনো মেডিকেশন করে, অফকোর্স তাদের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যাওয়া উচিত। আর নিউট্রিশনাল সাপ্লিমেন্টস যেগুলো এখন খুব বাজারে আসে, অ্যান্ড সব ইয়াং জেনারেশন আর টেকিং ইট লাইক এনিথিং, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, প্রোটিন সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট, দিস সাপ্লিমেন্টস অ্যাকচুয়ালি আমার বলা উচিত না যদিও, they might aggravate the chance of having many diseases. সুতরাং ন্যাচারাল প্রোটিন বা ন্যাচারাল সাপ্লিমেন্টস আর এগুলোর কোনো তুলনা হয় না, দে আর মোর ফ্রুটফুল। আর কোনো রেকমেন্ডেড কোনো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট অবশ্যই নেই, কিন্তু হেলদি ডায়েট, হেলদি ফ্রুট ডায়েট, অ্যান্ড কন্ট্রোলিং ইউর ওয়েট অ্যান্ড রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি থাকে, তাহলে অনেকটাই এই রিস্ককে মডিফাইড করা যায়। এবং যদি রিস্কটা কারোর থেকে থাকে, তাহলে সেটাকে অনেকটা ডিলে করা যায়। মানে যদি 50 বছরে হওয়ার থাকে, ইভেন আমাদের পেশেন্টের যখন আমরা ডেটা কালেক্ট করেছি এবং যখন আমরা কাজ করে
কাজ করছি তখন আমরা দেখেছি যে ইভেন আমার আওয়াজ আসছে বিশ্বরূপ, তখন আমরা দেখেছি যে 18 বছরের একটা মেয়েও মেটাস্টাসিস নিয়ে এসেছিল। I still have the this DNA of that girl, কিন্তু খুব সুন্দরভাবে মেডিকেল ক্লিনিক্যাল আমাদের টিম ছিল, ক্লিনিক্যাল টিম উইথ দ্য হেল্প অফ অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আমরা খুব সুন্দর একটা মানে আর্লি ডিটেক্ট, আমরা পুরোটাই জেনেটিক প্রোফাইলিং করি, জিন এক্সপ্রেশন করি, তারপরে তার স্টেটাসটা দেখা হয়, তারপরে সেই হিসেবে তার মেডিকেশন দিয়ে সেটা আটকানো গেছে। অ্যান্ড দ্য গার্ল ওয়াজ সো হেভি, ভীষণভাবে ওবেস ছিল। তো আস্তে আস্তে স্টিল আমার এখনো যোগাযোগ আছে, দ্য গার্ল ইজ স্টিল সার্ভাইভিং, কিন্তু সে মেটাস্টাসিস নিয়ে এসেছিল। কিন্তু প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার টাইমে ট্রিটমেন্ট এবং প্রপার কন্ট্রোল অফ আদার লাইফস্টাইল ফ্যাক্টরস হ্যাজ হেল্পড হার টু সার্ভাইভ টিল ডেট। Yes, Vishnu. আমি can I proceed because আমি এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। I think Vishwaroop is having some network issues. So I have found one question from Saurabh Dhar. Can you please explain what are the specific symptoms in male breast cancer? Saurabh, I have already explained the symptoms: itching, scaly nipples, inverted nipples, বা swelling or mass, বা change in shape, change in size and shape. সিমটমস গুলো না ভীষণভাবে সিমিলার টু দোজ অফ দ্য ফিমেল ব্রেস্ট ক্যান্সার। মানে একটা ফিমেল ব্রেস্ট ক্যান্সার, যদিও দ্য শেপ অ্যান্ড সাইজ অফ আ ফিমেল ব্রেস্ট অ্যান্ড মেল ব্রেস্ট ইজ ডিফারেন্ট, কিন্তু অ্যাপারেন্ট সিমটমস গুলো ভীষণভাবে সিমিলার। সুতরাং কিন্তু একটাই যেটা প্রবলেম আমি আগেও বলেছি, যেহেতু সারফেস এরিয়া অ্যান্ড টিস্যুজ আর সো লেস ইন মেল ব্রেস্ট ক্যান্সার, একটা লাম্প হলে তো খুব আর্লি ডিটেক্ট হওয়া উচিত, হাত দিলেই ফিল করা উচিত, এবং যেহেতু রিজনটা খুব ছোট সুতরাং স্প্রেডটা একটা লিমিট অবধি হয়, এবং একটা সার্টেন লিমিট অবধি স্প্রেড হওয়ার জন্য কি হচ্ছে, প্রবলেমটা এটাই হয় যে স্প্রেডটা হওয়া মাত্র ভেতর যেহেতু স্প্রেডটা হয় তার আউটওয়ার্ড এক্সপ্রেশনটা খুব কম থাকে, তো ভেতর অনেকটা স্প্রেড হওয়ার পরে সেটা বোঝা যায়, সেটা একটা মানে একটা ডিসিমিলারিটি। আদারওয়াইজ সিমটমস যদি বলা যায়, সিমটমস কিন্তু অনেকটা ক্ষেত্রেই সেম, একটা পেইন থাকবে, একটা লাম্প ফর্মেশনের একটা চান্স থাকবে, রেডনেস হবে, অ্যাপারেন্টলি উপর থেকে দেখে মনে হয় কোনো স্কিন ডিজিজ হয়েছে বা কোনো স্কিন ইনফেকশন হয়েছে। তো এই সিমটমস গুলো বা চেঞ্জ ইন একটা সাইজ বা শেপের কোনো একটা মডিফিকেশন বা চেঞ্জ দেখা যেতে পারে। তো এই জিনিসগুলো দেখলে একটুখানি অ্যাওয়ারনেসটা হওয়া উচিত যে দিস ক্যান বি সামথিং নট রিলেটেড টু স্কিন ইনফেকশন বা অন্য কিছু হতে পারে। একটা মেডিকেল হেল্প নিয়ে নেওয়া তো আহামরি কিছু কষ্টের ব্যাপার নয়, একবার একটা ডক্টরের সাথে কথা বলে নেওয়া, ব্যাস এইটুকু। প্রসিড নাও। হ্যাঁ, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে সিটি আর রুরাল লেভেলে এতে কি কোনো মানে ডিফারেন্সিয়েশন আছে, বা মানে হাউ পিপল অ্যাপ্রোচ টু দ্য মানে সেড ডিজিজ, তাতে কিছু ডিফারেন্স থাকে বা ট্রিটমেন্ট ডিফারেন্স কিছু এরকম থেকে থাকে? না, ট্রিটমেন্টেও ডিফারেন্স নেই, সিমটমেও ডিফারেন্স নেই, ডিফারেন্সটা শুধু ওই একটা জায়গাতেই অ্যাওয়ারনেস। আজকে আরবান পপুলেশনে এবং ডেভেলপড জায়গাতেও অনেক ছেলেরা জানেই না বা তারা মানতেই চায় না যে ব্রেস্ট ক্যান্সার ক্যান অলসো হ্যাপেন অ্যামং দ্য মেলস। সেখানে একটা রুরাল পপুলেশনে তাদের তো চিন্তা ভাবনারও বাইরে, তারা তো ইভেন হয়তো জানে না যে ব্রেস্ট ক্যান্সারও বলে কিছু আছে, কিন্তু সেখানে চিন্তা ভাবনাটাও অনেক দূর তাদের জন্য। এবং আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তারা যেহেতু একটা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে ডিউ টু দেয়ার অকুপেশন, মানে রুরাল বেঙ্গল মানেই আমরা ভাবতে পারি যে ভীষণভাবে একটা স্ট্রেনাস জব তারা করে সকাল থেকে রাত অবধি। সুতরাং ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু তাদের যদি কোনো চান্স থেকেও থাকে সেটাকে অনেকটা কমিয়ে দেয়, বিকজ দেয়ার আপার পার্ট অফ দ্য বডি গেটস আন্ডার সো স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যে সেই রিস্কগুলো অনেকটা মডিফাই করতে থাকে। সেই জন্য রুরাল বেঙ্গল থেকে একটাই মাত্র কেস ডিটেক্টেড হয়েছিল, উইচ ওয়াজ অনলি আ টিউমার, সেটা 3-4 মাসে ঠিক হয়ে যায়। আদারওয়াইজ there is no report of cancer from rural Bengal, but from the developed parts of our own state সেখানে কিন্তু অনেকটাই
যেটা বেশি, এবং তাদের ম্যাক্সিমামটা হচ্ছে যে এক্সপোজার অফ রেডিয়েশন ইন দ্য চেস্ট এরিয়া তাদের হিস্ট্রি আছে, এবং তাদের হিস্ট্রি অফ প্রস্টেট ডিজিজ আছে, তাদের হিস্ট্রি অফ কাইন্ড অফ কি বলবো ওরাল সাম হরমোনাল মেডিকেশনের হিস্ট্রি আছে, এবং দুজনের আমরা এমন পেয়েছি যাদের খুব ক্লোজ রিলেটেড, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ওয়্যার এফেক্টেড উইথ দিস ডিজিজ। তো এরকম ধরনের পাওয়া গেছে, বাকি উই আর স্টিল ইনটু দ্য রিসার্চ। আর আমার আরেকটাও মানে প্রশ্ন করার আগে আরেকটা প্রশ্ন এসছে ফেসবুকে, আমি এটা দিচ্ছি যে ল্যাকটোজ ইনটলারেন্স যাদের আছে তাদের কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা জিজ্ঞেস করছি বিশ্বরূপ দে। ল্যাকটোজ ইনটলারেন্স যাদের আছে তাদেরকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কোনো না, lactose intolerance is nothing related to the formation of milk or production of milk. সেখানে তার mammary glands are related to lactose intolerance নয়। lactose intolerance is a metabolic problem, যেটার জন্য the person will be intolerant towards consuming or digesting lactose। হ্যাঁ, তার সাথে তার প্রোডাকশন অফ মিল্ক বা রেগুলেশন অফ mammary gland এর সেরকম কোনো রিলেশন নেই। কোনো স্টাডিতেও সেরকম ভাবে I have not gone through এরকম কোনো কাজ বা এরকম কিছু স্টিল, মানে আমি যদিও I'm not very sure কোনো কাজ হয়েছে কিনা, কিন্তু মানে বেজিং অন মাই নলেজ আমি বলতে পারি এটার সাথে কোনো রিলেশন থাকার উচিত নয়। তারপরে দেবশ্রী দাস জিজ্ঞেস করছে বিবাহিত মহিলাদের ব্যাপারে, যে যারা প্রেগন্যান্সির সম্মুখীন হয় তাদের কিরকম বা রিস্ক কতটা থাকতে পারে? যে বিবাহিত মহিলারা প্রেগন্যান্সির সম্মুখীন হয় সমস্যার সম্মুখীন, মানে প্রেগন্যান্সি রিলেটেড যে প্রবলেমস গুলো থাকে, পিকোজ রিলেটেড বা অন্য থাইরয়েড এগুলো। না, প্রেগন্যান্সি রিলেটেড সমস্যা মানে এনিথিং রিলেটেড টু দ্য রিপ্রোডাক্টিভ বায়োলজি অফ দ্য ইন্ডিভিজুয়াল, তাই তো? তো সেটা যে কোনো কারণে হতে পারে। তো ইনিশিয়ালি যখন when a female feels these problems of conceiving, তখন তার রিপ্রোডাক্টিভ বায়োলজির সমস্ত কিছুই টেস্ট করা হয় এবং দেখা হয়। তো সেটার সঙ্গে there is a relation of the history of menstrual irregularity থাকে বা অন্যান্য সমস্যা থাকে। সুতরাং কনসিভ করার জন্য তো হাজার একটা প্রবলেম রিলেটেড থাকে, সেটা থাইরয়েড হতে পারে, তার সুগার লেভেল থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। তো সেটা যদি ডিরেক্টলি রিলেটেড টু সাম হরমোনাল রেগুলেশন হয়, তাহলে ইট মাইট এফেক্ট অর অ্যাগ্রেভেট দ্য চান্স অফ হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার। আর যদি তার থাইরয়েড বা অন্যান্য ধরনের যে বাকি সমস্যাগুলো আছে সেগুলো তো ডিরেক্টলি কোনো এফেক্ট ফেলতে পারে না। তারপরে আরেকটাও প্রশ্ন এসছে বিন্দু সরকার মজুমদারের থেকে। উনি জিজ্ঞেস করছেন যে আজকাল অনেক মহিলারাই নিউট্রিশনাল সাবস্টিটিউট নিচ্ছে ওয়েট লস আর ওয়েট গেইনের জন্য খুব কম বয়স থেকেই। অ্যান্ড মানে ফেসবুকেরও ওখানে উনি লিখছেন যে at Facebook we are seeing that ads about using it, মানে অ্যাডভার্টাইজমেন্ট করে এই সাপ্লিমেন্ট গুলি ইউজ করার জন্য বলা হচ্ছে, সেটা উনি মেনশন করছেন। আর উইদাউট নোয়িং দ্য সাইড এফেক্ট, how far these things enhance other health issues including breast cancer? Can it be further probed to aware people, mostly female? তো ফিমেল সেন্ট্রিক ওনার একটা প্রশ্ন। হ্যাঁ, আমি প্রথমেই এটা বলেছি যে প্রচুর ধরনের নিউট্রিশনাল সাপ্লিমেন্টস, প্রোটিন সাপ্লিমেন্টস, মাস গেইনার, মাস লিনার, অনেক কিছুই এখন বাজারে আছে। তো হঠাৎ করে যেখানে ন্যাচারাল ডায়েট হেল্প করতে পারছে না কাউকে একটা লিন বডিকে হট করে ফ্যাট করার জন্য বা একটা ফ্যাটনেসকে লিন করার জন্য, সেখানে যখন একটা সাপ্লিমেন্ট হেল্প করছে, তার মানে দের ইজ সামথিং ইনডিউসড যেটা হট করে একটা চেঞ্জ আনতে পারে। অ্যান্ড অ্যান অ্যাব্রাপ্ট চেঞ্জ ইজ নো ওয়ে ইটস ভেরি হেলদি, তাই না? তো এটা তো আমরা যারা এই মানে জেনারেল হেলথ বা এইসব নিয়ে পড়াশোনা করে থাকি সবাই জানি, কিন্তু আমাদের বডি বিউটিফিকেশন এত সিগনিফিকেন্ট একটা ফ্যাক্টর হয়ে গেছে সবার জন্যই। আর সোশ্যাল মিডিয়া আসার পর তো একটা বিউটিফিকেশনের জায়গাটা তো ভীষণভাবে একটা ইনফ্লুয়েন্স করেইছে। ইউ হ্যাভ টু লুক গুড এনিওয়ে, মানে সেখানে মানে বডি শেমিং অ্যান্ড হ্যাভিং গুড মানে বিউটিফুল
ফিগার অ্যান্ড ফেস অ্যান্ড ফিজিক্স, সেটা খুব ইম্পর্টেন্ট। সেখানে সবাই একটা খুব দেয়ার ইন আ হারি টু হ্যাভ আ ভেরি গুড ফিজিক অর আ গুড ফিগার। তার জন্য তারা নিউট্রিশনাল সাপ্লিমেন্টস গুলো নিচ্ছে, এবং দিস নিউট্রিশনাল সাপ্লিমেন্টস যদিও আমরা জানি না এই প্ল্যাটফর্মে বলা উচিত হবে কিনা, স্টিল আই মাইট সে কি দে মাইট কন্টেন সাম স্টেরয়েডস এন্ড সাম হরমোনাল সাপ্লিমেন্টস, যেগুলো উইল অফকোর্স, কারণ আমাদের বডিতে যেটুকু জিনিস দরকার সেগুলো ইউটিলাইজ হয়, বাকিটা কি হয়, বাকিটা তো ওয়াশ আউট হতে পারে, ইট গেটস ডিপ্লিটেড সামওয়্যার। তো এই ডিপ্লিশনটা হতে হতেই কিন্তু আলটিমেটলি ইট ক্যান ফর্ম টিউমার অর ক্যান হেল্প ইন, আমি শুধু বলবো না যে ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা ব্রেস্ট রিলেটেড ডিজিজ হতে পারে, বাট ইট ক্যান এফেক্ট ইন এনি অফ দ্য রিপ্রোডাক্টিভ your পারফরমেন্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল। সুতরাং এগুলো নেওয়ার আগে you should depend on your natural activities, your physical activities and natural diets more than the supplements. এগুলো তো of course we should not, as an anthropologist or as a মানে যেখানে আমরা হেলথ নিয়ে তো কথা বলছি, সেখানে কখনোই এগুলোকে আমরা এনকারেজ করবো না। আর এটা আমার নিজের থেকে একটা প্রশ্ন ছিল পার্সোনাল লেভেলে, যে আমরা যেহেতু একটা মানে এনজিও প্ল্যাটফর্মে কথা বলছি, আর আমরা মানে প্রবলেম গুলো কিছুটা হলেও আমরা সবাই জানি, বাট কোন গ্যাপ গুলো মানে প্রবলেমে কোন জায়গায় মানে ইন্টারভেনশন করা যেতে পারে, বা কোন জায়গায় ইন্টারভেনশন করলে, যেহেতু আপনার ফিল্ড ওয়ার্ক করা রয়েছে, আপনার কোন জায়গাগুলো গ্যাপ গুলো আপনি দেখেন, যে জায়গাগুলো ইন্টারভেনশন করার দরকার, কোনো স্পেসিফিক ওয়েতে ইন্টারভেনশন করলে, বিকজ হয়তো আপনি আগে ইন্টারভেনশন করেছেন বা ইন্টারভেনশন রিলেটেড কোনো কাজে ছিলেন, কিন্তু সেটা কাজ হয়নি, তো সেই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমরা যখন কাজ করেছি, মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ফিল করেছি, ব্রেস্ট রিলেটেড কোনো ডিজিজ বা রিপ্রোডাক্টিভ রিলেটেড কোনো ডিজিজ একটা স্টিগমার কাজ করে। ইটস ভেরি মাচ রিলেটেড টু স্টিগমা, মানে হ্যাভিং ব্রেস্ট ক্যান্সার বা কারোর ম্যাসেক্টমি হয়ে গেছে, সেটা একটা স্টিগমা। মানে কোনো অল্প বয়সী মেয়ের যদি ম্যাসেক্টমি হয়ে যায়, তার বিয়ে হবে না, নট উইল বি অ্যাকসেপ্টেড ইন সোসাইটি, তার নিজের রিলেটিভসরা খুব দে লুক ডাউন আপন, মানে তারা অন্যভাবে কথা বলছে, সে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার একটা মেন্টাল স্ট্রেস লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। কিন্তু যখন একটা ছেলের বা কিছু অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়ে বা পা কাটা পড়ে, তখন তো সেটা খুব একটা স্টিগমার জায়গায় যায় না, মোর ওভার সেটা একটা সিম্প্যাথির জায়গায় চলে যায়, আহারে বেচারার পা নেই, হাত নেই, এরকম। তো যখন একটা, এটা তো কেউ ইচ্ছাকৃত ভাবে তৈরি করছে না, যখন কারোর একটা অসুখ হচ্ছে, তার যদি ম্যাস্টেক্টমি করতে হয়, why the person will be stigmatized, তাকে কেন অন্য চোখে দেখা হবে? আমার মনে হয় এই জিনিসগুলোর জন্যই আজকে অনেক মানুষ আছেন যারা কিছু প্রবলেম ফেস করলেও তারা এগিয়ে আসতে ভয় পায়, যে কালকে যদি আমার ট্রিটমেন্টের পরে যদি আমার একটা ব্রেস্ট কাটা যায়, তাহলে তো আমাকে সমাজে অন্যভাবে অন্য চোখে দেখা হবে, আমি কিভাবে যাব, আমি বেরোতে পারবো না, লজ্জা পাবো। তো সেই জায়গাটা থেকে অনেকেই বেরোতে চায় না, বা তারা তাদের ফ্যামিলি সাপোর্টটা থাকে না। যখন একটা মহিলার যখন কোনো প্রবলেম হচ্ছে, তাকে ইগনোর করা হচ্ছে, তাকে মানে সেই যত্নটা দেওয়া হচ্ছে না, সেই কেয়ারটা সে পাচ্ছে না। আজকে তার অপারেশন হলো বা মেডিকেশন হলো বা কেমো, তাকে বাড়িতে গিয়ে কিন্তু রেগুলার তার বাড়ির কাজ করতে হচ্ছে। ওয়াই দ্য পারসন ইজ নট গেটিং কেয়ার? উল্টো দিকে যখন একটা ছেলে কোনো ধরনের ট্রিটমেন্ট চলে, তাকে কিন্তু প্রপার কেয়ার নেওয়া হয়। তো এই অ্যাওয়ারনেস গুলো অ্যাজ অ্যান এনজিও, মানে আমাদের মানে বড় বড় যে অর্গানাইজেশন গুলো, সেগুলো আমাদের পক্ষে সম্ভব হয় না বাড়ি বাড়ি গিয়ে সেই সচেতনতাটা করা। কিন্তু আমরা যদি আজকে রুবি সোসাইটি বা এরকম কোনো অর্গানাইজেশনের তরফ থেকে আমরা যদি এভরি পকেটে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পারি, তাহলে কি হবে, আর্লি ডায়াগনোসিস হবে, প্রগনোসিসটা থাকবে যে হ্যাঁ এই জিনিসগুলো হলে বা এই জিনিসগুলোকে তোমরা যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তোমাদের এরকম ধরনের কোনো অসুখ হবে না, বা হলেও তোমরা চেপে রেখো না, তাহলে আর্লি ডিটেক্ট হলে তোমাদের ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে হবে এবং ভীষণভাবে খরচা সাপেক্ষও নয়। গভর্নমেন্টের অনেক কিছু মানে পলিসিস আছে যেখানে তোমরা বিনা পয়সাতেও চিকিৎসা হতে পারে। সুতরাং ইউ গেট ডিটেক্টেড, আর এটা কোনো বডি শেমিং এর কোনো জায়গাও নয়, এখানে কোনো লজ্জা পাওয়ার কোনো জায়গায় নয়। সুতরাং এই সচেতনতাটা বাড়ানোর জন্য এই অ্যাওয়ারনেসটা এখন দরকার। পিপল আর অ্যাওয়্যার কি হ্যাঁ এরকম একটা ডিজিজ হয়, কিন্তু সোসাইটাল লেভেলে মানে সেই জায়গা থেকে সেই অ্যাওয়ারনেসটা একটা ফ্যামিলিকে, মানে যেটাকে প্যালিয়েটিভ কেয়ার বলে, একটা মেন্টাল কেয়ার বা একটা মেন্টাল সেটব্যাক কিভাবে দেওয়া যায়, এই জায়গাগুলো যদি আমরা করতে পারি, সেগুলো আরো হেল্প করবে। কারণ আমরা যখন গ্রামে কাজ করতে যেতাম, there is breast cancer cases, কিন্তু
যখন তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হচ্ছে বাড়িতে কারোর কোনো রোগ আছে, সে কিন্তু বললো না, সে বললো না সবাই ঠিক আছে। কিন্তু যখন মহিলাটাকে আলাদা করে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে হ্যাঁ আমার এরকম একটা রোগ হয়েছিল। তাহলে ছেলেটা বলতে কেন লজ্জা পেল? তো সেই জায়গাতে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ানোটা খুব দরকার, বিকজ ইট ইজ অ্যাজ গুড অ্যাজ এ নর্মাল আদার যে কোনো ক্যান্সার, সেখানে লোকানোর কি আছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনি আসবেন আমাদের এই প্ল্যাটফর্মে এসে বললেন, থ্যাংক ইউ। আমি এরপরে অন্বেষাকে ডাকবো ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। তো অন্বেষা, কাইন্ডলি কন্টিনিউ। Thank you, Shorobda. Thank you, RUBI Society and Research Center. It is my privilege to have been asked to propose a vote of thanks on this digital platform. Finally, we are come to the end this 2-day live awareness program on breast cancer. I, Anisha Dash, by profession a registered nurse and a board member of this non-profit NGO RUBI Society and Research Center, on behalf of the entire team, extend a very hearty vote of thanks to our 2-day chief guest, Dr. Orupratun Bandyopadhyay, Professor of Anthropology, University of Calcutta, and the speaker, Dr. Abhishikta Ghosh, anthropologist of Anthropological Survey of India, who took out a valuable time of her busy schedule and enriched us with her wonderful deliberation. We can also fortunate for the presence of Dr. Devnarayan Datta, MD, Radiation Oncologist of Amrita Institute of Medical Science yesterday. He has also enriched us by his extensive knowledge. Awareness surrounding breast cancer is incredibly important as early detection, often truly screening can catch the disease when it most treatable. We have two eminent persons in these regards from yesterday. One is a medical professional and another one is researcher. Both of them clearly mentioned the importance of breast cancer awareness, and both the sexes, male and female, are vulnerable in this regard. So thank you so much, Dr. Ghosh and Dr. Datta. Now I would like to thank all board members, team members, technical supporters, and volunteers of RUBI Society and Research Center, Howrah. A big thank to them for their hard work to execute this 2-day live awareness program successfully. Congratulations the entire team. Finally, I would like to thank our viewers for being with us and making our effort meaningful. আর সবাইকে কালী পুজো আর লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা। Now I am closing the program officially. Thank you and good night all of you. Stay safe and stay healthy.